হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আর একটা ক্লাসে। দেখো, তোমাদের নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 যেটা করাবো, থার্ড সামেটিভ তোমাদের যেটা শুরু হবে, সেই থার্ড সামেটিভ থেকে তোমাদের যে মডেল সেটগুলো দেওয়া হচ্ছে। দেখো, আজকে আমি 4 নম্বর সেটটা নিয়ে এসেছি। তো এর আগের তোমরা দেখবা যে 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবা। আজকে আমাদের 4 নম্বর স্কুল। তো পেজ নাম্বার দেখো 219 পাতায় আছে। তোমাদের যে বইটা আছে বইটা খুলো এবং চলে এসো 219 পাতায় 4 নম্বর স্কুলে। তো আমরা বেশি দেরি করবো না, তো আজকের ক্লাসের অঙ্কগুলোতে আমরা চলে যাব। তো প্রথম অঙ্ক দেখো, আমাদের যে 1 নম্বর অঙ্কটা আছে লগ ই 2। দেখো, লগ ই হচ্ছে নিধান। তো লগ ই নিধানের সাপেক্ষে 2 এর লগারিদম, ঠিক আছে, এই যে 2টা আছে এটাকে লগারিদম বলা হয়। লগ ই নিধানের সাপেক্ষে 2 এর লগারিদম, এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে কোন সংখ্যা বলা হয়? তা তোমরা জেনে রাখবা এই যে লগ ই নিধানটা কিন্তু ই থাকে, ঠিক আছে। তো নিধান না থাকলেও আমরা ই ধরে নিব। তো ই নিধানের সাপেক্ষে এই যে লগারিদম 2 বা 4 বা 5 যে কোনো সংখ্যা থাক না কেন, সেই যে লগের মানটা সেটা কিন্তু মূলদ সংখ্যা পাওয়া যায়। কী পাবো আমরা? মূলদ সংখ্যা পাবো। ওকে, তো অ্যান্সারটা কিন্তু মূলদ সংখ্যা হবে, এটা মনে রেখে দিবা। যে কোনো লগের মান যদি সংখ্যায় থাকে, এখানে যদি 0 হয়, জিরোটা দেখো লগ 0 ডিফাইন করে না, 0 বাদ দিয়ে, ঠিক আছে। আর মাইনাসগুলো মাইনাস আমরা নেব না, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিব এখানে। তো যে কোনো সংখ্যা থাকতে পারে এখানে। এবার এখানে এই যে 2 সংখ্যাটা যে কোনো সংখ্যা থাকতে পারে এখানে। এবার এভাবে যদি মানটা থাকে 2, 4, 5, 6 যে কোনো মান থাক না কেন, আমরা কি বলবো? এই সংখ্যাটাকে মূলদ সংখ্যা বলবো। ওকে, আচ্ছা চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। তো 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের যেটা বলেছে এখানে, আমাদের এক্সের পাওয়ারে দেখো কীভাবে আছে আমাদের এখানে। আমাদের যেটা আছে এক্সের পাওয়ারে, দেখো এদিকে এক্সের পাওয়ারে এখানে দেখো এক্স আছে, এক্সের পাওয়ার এক্স ইন্টু রুট এক্স আছে। তাহলে দেখো তো আমরা কী করবো, এই যে এক্স আছে তো আবার রুট এক্স আছে এখানে, এটা তো গুণের আকারে আছে। আর ডান দিকে এক্স রুট এক্স আছে, তার পাওয়ারে এক্স আছে। এই যে সমীকরণটা আছে এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে। দেখো আমরা কীভাবে সরলটা করবো, হ্যাঁ সরলটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে এক্স রেখে দিলাম। এই যে দেখো পাওয়ারটা আছে না, পাওয়ারটা আমরা কীভাবে ভাঙাবো? এক্স গুণিত রুট এক্সটাকে ভাঙানো যায় এক্সের পাওয়ারে হাফ, 1/2। এই যে রুট ওভার আছে, রুট ওভারকে পাওয়ারে লেখা যায় এক্সের পাওয়ারে 1/2, মানে হাফ পাওয়ারটাকে বলা হয় রুট, এটা মনে রাখবে তোমরা। আর এখানে আমরা এটাকে ভাঙাতে পারবো এর মতো। তাহলে এক্স গুণিত একইভাবে এক্সের পাওয়ারে আমরা 1/2 দিব, পাওয়ার এক্স। এবার দেখো তো এখানে এক্স, এবার এই যে এক্স ইন্টু এক্সের পাওয়ার 1/2, দেখো এই যে এক্সের পাওয়ার এখানে কিছু না থাকলে 1 ধরে নিতে হয়। এবার মূল সংখ্যা সমান, তো মূল সংখ্যা সমান থাকলে পাওয়ারগুলো কী হয়? যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখো এক্সের পাওয়ারে কত পেয়ে যাবো, এই যে এক্স রেখে দিলাম, এক্সের পাওয়ার এক্স আছে আর পাওয়ারগুলো যোগ করব, মানে এখানে যোগ হবে। তোমাদের বলে দিচ্ছি যোগটা এখানে দেখাচ্ছে, মানে 1 + 1/2, তাই তো দেখো এই যে 1 আর যে 1/2 এতে যোগ করব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ, 2 2, এটা 1 নেমে যাবে, 3/2 পেয়ে গেলাম। তাহলে 1 যোগ 1/2 এটা যোগ করে পেয়ে যাবা 3/2 সমান সমান। আর এখানে একইভাবে আমরা পেয়ে যাব এক্সের পাওয়ারে 3/2, আবার বাইরে পাওয়ারটা এক্স আছে। আচ্ছা, তা দেখো তো আরেকটু আমরা সরলটা করি। এখানে আমরা এটি রেখে দিলাম এক্সের পাওয়ারে 3/2 সমান সমান। আর এখানে দেখো এই যে এক্সের পাওয়ারে 3/2 আছে, বাইরে আবার এক্স পাওয়ার আছে, তাহলে এই দুটো পাওয়ার কিন্তু গুণ হয়ে যায় সূচকের নিয়মে। 3/2 পাওয়ারটা আর যে এক্স পাওয়ারটা আছে, এই দুটো পাওয়ার কী হবে? গুণ হবে। তাহলে গুণ করলে দেখো তো 3x হয়ে যাবে না? তাহলে 3x/2, এই যে দেখো। তাহলে এবার লক্ষ্য করো আমাদের এক্সের পাওয়ারে এটা আছে, এই যে দেখো এটা, এই যে পুরো পার্টটা এটা হচ্ছে আমাদের এক্সের পাওয়ারে, আর এখানে এক্সের পাওয়ারে আছে এটা। এবার মূল সংখ্যা সমান, তার পাওয়ারগুলো আমরা সমান করতে পারবো সূচকের নিয়মে। তাহলে অতএব দেখো এই যে পাওয়ার দুটো আছে যেটা গোল করে রেখেছি, পাওয়ার দুটো সমান হয়ে যাবে। কেন সমান হবে না? যেহেতু এক্স সমান আছে, মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয়। তাহলে এক্সের পাওয়ারে 3/2 সমান সমান লিখতে পারবো এই যেদিকে আছে আমাদের 3x/2। দেখো এটা আমরা করতে পারবো। এবার এখান থেকে দেখো আমরা এক্সের মানটা বের করার চেষ্টা করব। এবার দেখো এখানে আমরা করব কি, এই যে আছে এখানে এক্সটা আছে না, দেখো এই যে এখানে এক্সের পাওয়ারে 3/2 আমরা বসিয়ে দিলাম, আর এই যে এক্সটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম, আর এখানে শুধু আমাদের 3/2 রয়ে গেল। এটা বর্গগুণ নিয়মে করতে পারবো, বর্গগুণ করো আবার এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে।
এখন দেখো এই যে এক্স আর এক্স মিলে গেছে, এখানেও আমাদের পাওয়ার কিছু না হয়তো 1 ধরে নেব, এক্সের পাওয়ার 1 আছে, কিছু না থাকলে 1 পাওয়ার, তাহলে মূল সংখ্যা সমান। তো এটা তো আমাদের ভাগ আছে, এই যে এই এক্সের পাওয়ার আছে 3/2 আর বাই আছে এক্সের পাওয়ারে 1, তাহলে এখানে মূল সংখ্যা সমান, তা পাওয়ারগুলো কী হবে, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। এই যে এটা বা এটা মানে ভাগ আছে এটা, তাহলে এই পাওয়ার দুটো আমরা বিয়োগ করবো, একটা মূল সংখ্যা রেখে দিলাম এক্স, আর বিয়োগ দেখো আমাদের বিয়োগ করতে হবে, যে 3/2 আছে তার -1, আর এদিকে আমাদের 3/2 আছে, এটা বসিয়ে দিলাম। এখন আমরা দেখো এই সরলটা করে নেব, এটা যে বিয়োগটা করো, দেখো বিয়োগটা আমি এখানে দেখিয়ে দিই, এই যে 3/2 -1, এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, তাই 2 লসাগু, এটা 2 নেমে যাবে, এটা 1/2, দেখো আমাদের সরলটা কত আসলো 1/2, তা 3/2 -1 এটা পেয়ে যাবা, 1/2 পেয়ে যাবা, আর এদিকে কত আছে 3/2। এখন এক্সের মান পাওয়ার জন্য আমরা করব কি, আমরা উভয় পক্ষে বর্গ করে নিই, এটা আছে এক্সের পাওয়ার 1/2, স্কোয়ার করবো, তো এই যে বাইরে স্কোয়ার, আর এখানেও 3/2 রেখে বাইরে স্কোয়ার। এবার দেখো পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ার যদি গুণ করো 1/2 × 2, তাই এটা দেখো 2 আর 2 কেটে যাবে, তাহলে আমাদের কিন্তু এখানে এক্স রয়ে যাবে, এই যে উপর নিচ কেটে গেলো 2 আর 2, আর এখানে স্কোয়ারটা ভেঙে দিলে পরে 3 এর স্কোয়ার 9 আর 2 এর স্কোয়ার পেয়ে যাবো 4, তো এক্সের মানটা 9/4 পেয়ে গেলাম। এখানে অপশান 9/4 কত নম্বর অপশানে আছে, সেটা সি নম্বর অপশানে আমরা পেয়ে গেলাম। তো হয়ে গেছে আমাদের 2 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা লগের প্রশ্ন আছে, তাহলে আমাদের প্রথম একটা লগের মান দেওয়া আছে, লগ √2 নিধান এক্স লগারিদম এর মানটা আছে আর এখানে যার মান বের করতে বলেছে লগ নিধানটা আছে দেখো 2√2 আর এক্সের লগারিদম এর মানটা আমাদের বের করতে হবে, কোনটা হবে। তো আমরা দেখো প্রথমে এটাকে নিয়ে কাজ করব। আমাদের আছে কি লগ 2√2 নিধান, এটা নিধান, কিন্তু নিধানটা একটু নিচে থাকবে, আর এক্সটা এখানে দেবে, এটাকে লগারিদম বলা হয়। লগ 2√2 নিধানের সাপেক্ষে এক্সের লগারিদম এরই মানটা বের করতে বলেছে। দেখো আমরা কি করব, এটাকে আমরা 1/, করে নিলাম, মানে 1/, যখন করবা তখন কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, লগারিদম আর নিধানটা চেঞ্জ হবে, এভাবে হয়ে যাবে। দেখো যেটা লগারিদম ছিল সেটা নিধানে চলে আসবে, আর নিধানটা চলে যাবে লগারিদমের কাছে, সেটা লগারিদম বলা হয়। দেখো আমাদের চ্যাপ্টারটা আছে, শেষে যে তোমাদের চ্যাপ্টার দেখবা লগারিদম, সেই লগারিদম 2√2, এই যে এক্স নিধানের সাপেক্ষে 2√2 লগারিদম। এখন এটাকে আমরা একটু সরল করি, দেখো তাহলে এখানে লগ এক্স নিধান, এবার এটাকে দেখো তো আমরা 2 গুণিত এই যে পাওয়ারে, দেখো এটাকে আমরা 1/2 করতে পারবো, তাই তো। তাহলে এই যে আমাদের দেখো এই যে 2 এর পাওয়ারে 1 আছে, আর এখানে পাওয়ারটা 1/2, তাহলে এটা আমাদের কত হবে, এই যে 2 রেখে দিয়ে এই পাওয়ার দুটো যোগ, এই যে 2 মূল সংখ্যা 2 পাওয়ার দুটো যোগ করবা, এই যে 1 + 1/2, এটা 3/2 পেয়ে যাবা ভগ্নাংশে যোগ বিয়োগ করে, তো এটা আমরা বসিয়ে দেবো এখানে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম লগ এক্স নিধানের সাপেক্ষে এটা 2 এর পাওয়ারে 3/2, এই যে দেখো, তো 1/log এক্স নিধান। এবার এখানে দেখো আমরা করব কি, এই যে দেখো এখানে 2 এর পাওয়ারে 1/2টা বসালাম, বাইরে আমরা দেখো 3টা করে দিলাম, এই যে 3টাকে আমরা বাইরে করতে পারবো। এটা আবার যদি গুণ করে এই পাওয়ার গুণ করে আবার এটাই আসবে ফিরে 2 এর পাওয়ারে 3/2, ওকে। তো এটা আমরা কিন্তু সরলটা করতে পারবো, এটা থেকে এটা মানে 3/2 আছে, 3টাকে বাইরে করলাম, 1/2 পাওয়ারটা এই যে এখানে ভিতরে রাখলাম। এভাবে করলে কি হবে আমাদের, দেখো আমাদের যেটা লগের সূত্র আছে 1/, এখানে করাচ্ছি আমি, দেখো এটা আমরা করতে পারবো লগ এক্স নিধান, এই যে 3টা আছে না পাওয়ারটাকে তুমি সামনে নিয়ে আসতে পারবা, এই যে লগারিদমের উপর যেটা পাওয়ার থাকবে পাওয়ারটাকে তুমি সামনে, এই যে লগের সামনে আনা যায়, এটা আমাদের নিয়ম সূত্র। আর যে 2 এর পাওয়ারে 1/2 ছিল, সেটাকে তো আমরা √2 লিখতে পারবো, এই যে দেখো 2 এর পাওয়ারে হাফ থাকলে পরে তাকে আমরা লিখতে পারবো √2 যেটা বলা হয়। আচ্ছা দেখো এভাবে চলে এসেছে। এবার এখানে আমরা করব কি, দেখো সমান এই যে 1/3টা রেখে দিলাম, আর এই যে আমাদের যে 1/, লগ ছিল না যেটা, সেটা আমরা কী করবো, যেহেতু লগটাকে উপরে নিয়ে যাই, তাহলে সেটা লগটা উপরে চলে গেল, এখন এরা চেঞ্জ হবে, উপরে গেলেও চেঞ্জ হবে, তাহলে এখানে √2টা নিধানে আসবে, আর এক্সট্রা লগারিদমে চলে যাবে। দেখো এভাবে হয়ে যাবে আমাদের যেখানে দেখো আমাদের একটা মান দেওয়া আছে প্রশ্নে, এই যে লগ √2x এর মানটা তো লগ √2x কিন্তু আমরা নিয়ে এসেছি, এটা আনার জন্য আমরা সরলটা করছিলাম, এটা আমাদের দেওয়া ছিল। তো লগ √2x মানটা আমরা আছে এখানে, এই দেখো
লগ √2x এর মানটা কিন্তু কী আছে, এর মানটা a দেওয়া আছে, তাহলে 1/3 ইন্টু আমরা a বসিয়ে দিলাম, তাহলে এটা সরল করলে পেয়ে যাবো আমরা, দেখো a/3 পেয়ে যাবো। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার, এর মানটা চেয়েছিল, এর মানটা লগ 2√2 নিধান এর সাপেক্ষে এক্সের লগারিদমের মানটা আমরা কত বের করলাম, এই যে a/3 পেয়ে গেলাম। তো দেখো এই যে এর মানটা যেটা আমরা সরল করে বের করলাম a/3, আমাদের এ নাম্বার অপশানটা। 4 প্রশ্ন দেখো, 4 প্রশ্নটা আমাদের বলেছি ABC ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন। দেখো এসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের বুঝতে হবে ভালো করে। চলো আমরা ছবিটা আগে আঁকি। প্রথমে তো আমরা একটা ত্রিভুজ তৈরি করব। এই যে আমাদের একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ ABC। আচ্ছা, ভরকেন্দ্র দেখো কী জিনিসটা, ভরকেন্দ্র হবে, দেখো আমরা মধ্যমা আগে জানতে হবে। এই যে মধ্যমা বলতে এই শীর্ষবিন্দু হয়ে, মানে যে BC বাহুর মধ্যবিন্দু আমরা D নিয়ে নিলাম, তাহলে শীর্ষবিন্দু হয়ে যে AD যোগ হবে, ডিটা হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু, তাহলে এই ADটাকে বলবো কোনো ত্রিভুজের মধ্যমা। এভাবে ত্রিভুজে 3টি মধ্যমা পাওয়া যায়। তো কোনো ত্রিভুজে 3টি মধ্যমা যেখানে ছেদ করবে, সেই ছেদ বিন্দুটাকে বলা হয় আমাদের ভরকেন্দ্র। এখানে যদি আমি দেখাই, দেখো ছোট করে তোমাদের, এই যে আমাদের একটা মধ্যমা, তার নাম দিয়ে দিলাম ABC, এই যে AD মধ্যমা, এই যে B আর একটা মধ্যমা, আর এদিকে CF মধ্যমা, এই যে CF মধ্যমা। এই 3টি মধ্যমা যেখানে ছেদ করেছে, এই যে বিন্দুটা, এই বিন্দুর নাম যদি আমরা G দিয়ে দিই, তাহলে G বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র। ঠিক আছে, তাহলে মধ্যমা ত্রয়, কোনো ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এখানে কিন্তু আমাদের ভরকেন্দ্র আছে, এই যে আমাদের G। তাহলে এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, G এর স্থানাঙ্ক। ঠিক আছে, এই G এর স্থানাঙ্ক কত বলেছে, 1,2 বলে দিয়েছে। আর এখানে আমাদের যে শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক দেওয়া আছে 7,-4। তাহলে দেখো BC বাহুর মধ্যবিন্দু যেটা, এটাতে AD মানে মধ্যমা, তাই D বিন্দুটা BC বাহুর মধ্যবিন্দু, এই D বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো D বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। প্রথমে আমরা D বিন্দুকে H-কে ধরে নিলাম, তাহলে H-এর মান K এর মান বের করতে হবে। দেখো কি করে পাবো আমরা, দেখো এই যে D বিন্দু স্থানাঙ্ক কী করে পাবো, লক্ষ্য করো। তো এখানে আমাদের যে মধ্যমা, যে ভরকেন্দ্রটা আছে, যে AD মধ্যমার উপর যে G বিন্দুতে, যে Gটা আমাদের ভরকেন্দ্র, তো এই বিন্দুটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই এদিকে 2 ভাগ হয়, মানে AGটা 2 ভাগ হবে আর যে GDটা হবে 1 ভাগ। ঠিক আছে, এটা ধর্ম। কোনো মধ্যমাকে একটি ভরকেন্দ্র, ঠিক আছে, এই যে AD মধ্যমাকে AGটা হবে 2 আর এখানে GDটা হবে 1 ভাগ, 2:1 অনুপাতে বিভক্ত করে কোনো মধ্যমাকে একটি ভরকেন্দ্র, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমাদের G বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আর G বিন্দুটা এই যে AD মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা কিন্তু এখানে G বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, যখন D বিন্দুর স্থানাঙ্ক আমরা H-কে ধরে নিয়েছি, তাই না। তা আমাদের ক্লাস 9-এ যে 19 নম্বর অধ্যায় আছে স্থানাঙ্ক জ্যামিতি, এই যে কোনো সরলরেখাংশের অন্তর্ভুক্ত এবং বহির্বিভক্ত বলে যে একটা চ্যাপ্টারটা আছে 19 নম্বর অধ্যায়, আর সেই ক্লাসটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের আমি এখানে বলবো যে তোমাদের যে নবম শ্রেণীর গণিত বই আছে, সেই গণিত বই থেকে তোমাদের ক্লাসগুলো আমি দিই, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তোমার ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখলে পরে তোমরা কিন্তু বেশি বুঝতে পারবা। ক্লাসগুলো দেখার পর তোমরা অঙ্কগুলো বুঝো, দেখবা যে বেশি মনে থাকবে। তো এই ক্লাসটা কিন্তু দিয়েছে তোমাদের 19 নম্বর অধ্যায় তোমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। 20 নম্বর অধ্যায়টা তোমাদের শুরু হয়ে যাবে ক্লাসটা, ওটা আমি দেবো তোমাদের। কিন্তু 19 নম্বরটা এই যে চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আছে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমাদের। যারা দেখোনি ক্লাসগুলো, তোমরা ক্লাসগুলো দেখো, তারপরে কিন্তু ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তো দেখো আমাদের এই G বিন্দুর স্থানাঙ্ক যে বের করতে চাই, তো G বিন্দুর স্থানাঙ্ক কী করে পাবো, দেখো G বিন্দুর স্থানাঙ্ক, G বিন্দুর ভরকেন্দ্রের স্থানাঙ্ক, G বিন্দুর স্থানাঙ্ক সমান সেই স্থানাঙ্ক বের করার নিয়মটা আমি শিখেছিলাম। দেখো এদিকে তো 2 ভাগ 2 আছে, এদিকে 1, তাই 2 ইন্টু H, এই দেখো 2 ইন্টু এই যে H, ঠিক আছে, এক্সের পার্টটা 2 গুণিত H আর 1 গুণিত 7 প্লাস হবে এখানে, যেহেতু এখানে অন্তর্ভুক্ত আছে, তো প্লাস হবে, আর বহির্ভুক্ত হলে পরে এখানে মাইনাস হবে। তো 2 গুণিত H প্লাস আর 1 গুণিত 7, এই যে 1 গুণিত 7, আর নিচে এই যে 2:1 আছে না, মানে 2 যোগ 1 হয়ে যাবে, কমা, এটা হচ্ছে এক্সের পার্টটা। এবার ওয়াইয়ের পার্টটা দেখো, ওয়াইয়ের পার্টটা পাওয়ার জন্য দেখো 2 গুণিত K,
দেখো এই যে 2 গুণিত কে প্লাস আর 1 গুণিত -4, 1 গুণিত -4 আর নিচে 2 আর 1 এর যোগ, 2 আর 1 এর যোগ। এই যে দেখো নিয়মটা আমাদের, ঠিক আছে। এই যে জি বিন্দু স্থানাঙ্ক কোনো একটি সরলরেখাংশকে সেই জি বিন্দুটা যদি 2:1 অনুপাতে বিভক্ত হয় তাহলে সেই জি বিন্দু স্থানাঙ্ক আমরা এভাবে পেয়ে যাব, যখন এ বিন্দু স্থানাঙ্ক এটা আর ডি বিন্দু স্থানাঙ্ক এটা। এইচকে আমরা এখানে ধরে নিয়েছি, এইচের আর কে এর মানটা আমাদের দরকার, তাই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাই জি বিন্দু স্থানাঙ্কটা আমরা একটা সরল করে নিই। তাহলে এখানে দেখো তো এটা হয়ে যাবে 2h প্লাস এটা 7, এটা যাবে 3 আর এটা পেয়ে যাবো আমরা 2k, এটা দেখো তো এটা মাইনাস প্লাস মাইনাসে -4 পেয়ে যাবা আর এটা 3 পেয়ে যাবা। ওকে, এবারে দেখো সরলটা করে নিয়েছি আমরা। এখন দেখো এই যে জি বিন্দুটাই আমাদের কিন্তু এখানে দেওয়া আছে, দেখো জি বিন্দুটা 1,2। তাহলে আমাদের লক্ষ্য করি এখানে এই যে জি বিন্দুটা কিন্তু আমাদের দেওয়া আছে কত 1,2 দেওয়া আছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে 1,2, ঠিক আছে। তাহলে এটা যদি এর সঙ্গে সমান হয় তাহলে এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করতে পারবো আর ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান করতে পারবো। এটার সঙ্গে এটা সমান করে এখান থেকে এইচের মানটা পেয়ে যাবো আর এটার সঙ্গে এটা সমান করে আমরা কে এর মানটা পেয়ে যাবো। চলো আমরা সরলটা করি, এটা দেখো আমরা দেখাচ্ছি সরলটা। অতএব এই যে আমাদের আছে 2h প্লাস 7/3, এই যে এই পার্টটা সমান হবে 1 এর সঙ্গে, এই যে 1 মানে এক্সের পার্ট আর এক্সের পার্টের সমান। তাহলে এখান থেকে আমরা সরল করে দেখো এইচের মানটা পেয়ে যাবো 2h প্লাস 7, 3 × 3, 2h 3 - 7, আচ্ছা 2h এটা হবে আমাদের -4, 2 × 4 = 8, তাহলে h সমান -4। দেখো এইচের মানটা পেয়ে গেলাম। এবার কে এর মানটা পাওয়ার জন্য দেখো এই পার্টটার সঙ্গে এই পার্টটা মানে ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান। তো প্রথমটাকে এক্সের পার্ট বলা হয় কোনো বিন্দুর আর তারপরটাকে ওয়াইয়ের পার্ট, এক্স, ওয়াই, এটা এক্সের পার্ট ওয়াইয়ের পার্ট, এক্সের পার্ট ওয়াইয়ের পার্ট, তাহলে ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান। তাহলে এখানেও আমরা করতে পারবো 2k - 4/3 = 2। কে এর মানটা পাবো 2k - 4, এটা হবে 3 দিয়ে 6 বর্গগুণন 2k, তাই এখানে দেখো 6, এটা +4 হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা সরল করে দেখো তাহলে এখানে আমরা 2k, এটা 10 হয়ে যাবে, 2 × 5 = 10। তাহলে আমরা কে এর মানটা কত পেয়ে গেলাম, কে এর মানটা 5 পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তো দেখো আমাদের কিন্তু আমাদের কিন্তু চলে এসেছে দেখো বিন্দুটা। আচ্ছা এখানে কাটাকাটিটা দেখো 4 আছে, তো আমরা 4 করে রেখে দিয়েছি, এটা তো 4 হবে না, আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করলে পরে কত হবে এখানে -2, তো এই জায়গাটা আমাদের -2 আসবে এইচের মানটা। এই জায়গাটা একটু আমাদের ছুটে গেছিলো, এই যে যাই হোক এটা আমাদের এইচের মানটা কত পেলাম -2 আর কে এর মানটা পেলাম 5। তাহলে আমাদের দেখো যেটা বলেছিল বিসি ভর মধ্যবিন্দু ডি বিন্দুটা, যেটা আমরা ডি বিন্দুটা পেয়ে গেলাম -2,5। তাহলে বিসি ভর মধ্যবিন্দু এটা বের করতে বলেছিল, যে বিসি ভর মধ্যবিন্দু -2,5। তাহলে আমাদের বি নাম্বার অপশানটা মিলছে, দেখো এই যে অপশানটা আমাদের বি নাম্বার। চলে যাবো এবার আমরা 5 নাম্বার প্রশ্নে। দুটি অমূলদ সংখ্যার গুণফল, দেখো দুটি অমূলদ সংখ্যার গুণফল আমাদের জানতে চেয়েছি। তো অমূলদ সংখ্যা আমরা কি জানি, অমূলদ সংখ্যা যদি দেখাই তোমাদের, এই যে দেখো √2, √3, ঠিক আছে, √5, √7, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, যাদের ভাঙা যাবে না, যারা মূলদ সংখ্যা হবে না তারই অমূলদ সংখ্যা। তো দুটি অমূলদ সংখ্যার গুণফলটা যদি আমি দেখাই, যেরকম এই দুটোকে যদি গুণ করে দেখো √2 আর √3, এই যে দুটো অমূলদ সংখ্যার গুণফল কত আসছে এখানে দেখো তো √6। তাহলে এই যে এটা অমূলদ এটা অমূলদ, তাহলে এদের গুণফলটা কিন্তু আমরা অমূলদে পাচ্ছি, √6ও কিন্তু অমূলদ। তা দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যায় আমরা পাচ্ছি। আবার যদি আমরা একটা উদাহরণ নিই, ধরো একটা √3 নিলাম, একটা -√3 নিলাম, -√3 আর একটা √3। তো -√3 একটা অমূলদ সংখ্যা আর √3 একটা অন্য একটা অমূলদ সংখ্যা। দেখো মাইনাস দিয়ে যখন আছে মাইনাস প্লাস, তা আমরা দুই রকম অমূলদ সংখ্যা বলতে পারবো। তো এই দুজনকে গুণ করি আমরা, তাহলে এই দুটি অমূলদ সংখ্যাকে গুণ করলে দেখো কত পাবো। তাহলে এখানে দেখো মাইনাস আর √3 গুণ করলে আমরা জানি 3 হয়ে যায়। ওকে, এই যে √3 গুণ করে, এই এখানে আমি তোমাদের দেখাচ্ছি √3 আর √3 গুণ করে 3 কেন হয়, এই দেখো। তাহলে এই যে আমাদের √ওভার দিয়ে দিবা 3 × 3, এভাবে দেখো 3 গুণ, আর এখানে এই যে দুটো 3 আছে বলে একটা 3 বের করতে পারবা,
দেখো এই যে √3 √3 গুণ করে কত পেলাম 3 না, তাই যে -3 পেয়ে গেলাম। তো দুটো অমূলদ সংখ্যা এরা, এদের গুণফলটা কী পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের মূলদ। -3 কি, -3 হচ্ছে মূলদ সংখ্যা। তো আমরা পেয়ে গেলাম এখানে দেখো দুটি অমূলদ সংখ্যার গুণফল আমরা অমূলদ সংখ্যা পাবো, আর দুটি অমূলদ সংখ্যার গুণফল আমরা মূলদ সংখ্যা পাবো। তাহলে আমাদের দেখো তো অপশান কোনটা মিলবে, দুটি অমূলদ সংখ্যার গুণফল আমাদের এখানে মূলদ সংখ্যা পাওয়া যাবে আর অমূলদ সংখ্যা পাওয়া যাবে, এটা আমরা দেখালাম। তার অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার হবে। 6 নম্বর প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কোনটা হবে? ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। দেখো আমি এটা তোমাদের দেখাচ্ছি একটা ছবি এঁকে। দেখো সমকোণী ত্রিভুজ যেটা আমাদের এখানে বলেছে, দেখো সমকোণী ত্রিভুজ যদি আমি তৈরি করি, এই যে আমাদের ধরো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর সেই সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত তার ধর্মটা তোমাদের জানতে হবে ভালো করে। তা আমি দেখো এই সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। এটা যদি আমরা আগে পরিবৃত্তটা তৈরি করি, আগে দেখো পরিবৃত্ত, দেখো সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত বলতে শীর্ষবিন্দুগুলো হয়ে যাবে আমাদের বৃত্তটা, এইভাবে আমাদের বৃত্তটা তৈরি হবে। তো এখানে নাম দিয়ে দেবো এ, এটা বি, এটা সি। তাহলে এসি বাহুটা অতিভুজ, এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের, ওই এসি বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে কোনো সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত তৈরি হবে, সেই পরিবৃত্তের যে কেন্দ্রবিন্দুটা হবে, ঠিক আছে, অতিভুজ বাহুর মধ্যবিন্দুতে হবে। এই যে মধ্যবিন্দু, যে ও বিন্দুটা, আর এখানে যে ও বিন্দুটা হবে ও এসি, ও বিন্দু এসি বাহুর মধ্যবিন্দু। সরি, ভালো বলেছি তোমাদের, ও বিন্দু, ও বিন্দু এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একটি সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের যে ধর্ম, সেই পরিবৃত্তের যে কেন্দ্রবিন্দু হবে কি, অতিভুজের মধ্যবিন্দুতে হবে। তাহলে অতিভুজের যদি মধ্যবিন্দুতে হয়, তা দেখো তো এখানে আমাদের এখানে কি দিয়েছে, আমাদের পরিব্যাসার্ধ দেওয়া আছে, মানে এখানে ওসিটা দেওয়া আছে, ওসিটা দেওয়া আছে 5 সেমি। আমাদের যে অতিভুজের দৈর্ঘ্য মানে এসির দৈর্ঘ্য, তাহলে এসি কত পাবো, তাহলে এসিটা পাই, দেখো এসিটা কিন্তু বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ ওসি আমাদের 5 সেমি, তাহলে ব্যাস কত হবে, ব্যাসার্ধের ডবল হবে। তাহলে এখানে হবে আমাদের 2 × 5 মানে 10 সেমি হয়ে যাবে এসিটা, আচ্ছা 10 সেমি। তাহলে পরিব্যাসার্ধ এখানে দেখো যদি 5 সেমি হয়, তাহলে এসি মানে অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাবে, অতিভুজটাই সমকোণী ত্রিভুজের এখানে যে অতিভুজটা আছে না এসি, এই অতিভুজটাই হবে আমাদের পরিবৃত্তের ব্যাস হবে। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে আমাদের 10 সেমি হবে। তাহলে এসির দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আমরা 10 সেমি পেয়ে গেলাম, বি নাম্বার অপশানটা। 7 নম্বর প্রশ্ন দেখো এবার। 7 নম্বর প্রশ্নটাও ভালো প্রশ্ন, চলো তোমাদের আমি দেখাচ্ছি। 7এর প্রশ্নটা যে করব, আমাদের কি বলেছে প্রশ্নটা, আমাদের একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বের করতে বলেছে। একটা ঘড়ি আছে, তার যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা থাকে, তার গতিবেগের অনুপাত। দেখো আমাদের যে ঘড়ি, এই যে আমাদের ধরো ঘন্টার কাঁটা, আচ্ছা এটা ধরো মিনিটের কাঁটা, আর এটা আমাদের ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটাটা একটু ছোটো হয় আর মিনিটের কাঁটাটা বড় হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো এটা তো এই যে ঘড়িটা গোলাকার হয়, বৃত্তাকার, তা আমরা বৃত্তাকার এর ব্যাসার্ধটা আমরা ধরে নেব। ঠিক আছে, এই যে ব্যাসার্ধটা আমরা আর ধরে নেব, এটা আমাদের কেন্দ্রবিন্দু, ব্যাসার্ধটা আমরা আর ধরে নেব। আচ্ছা, এখানে দেখো এই যে 1 পাক বলতে, 1 পাক কতটা, 1 পাক ঘোরা মানে হচ্ছে পুরো পরিধি, বৃত্তের পরিধি যেটা হচ্ছে 2πr, তাই তো। তাহলে 1 পাক ঘুরবে, দেখো এখানে যে আমাদের যেটা বলেছে গতিবেগ, গতিবেগ মানে কি জানি আমরা, যে 1 ঘন্টায় কতটা যায় সেটা হচ্ছে গতিবেগ, 1 ঘন্টায় কতটা যাবে। তো এখানে দেখো আমরা যদি বলি যে ঘন্টার কাঁটা, এই যে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় কিন্তু 1 পাক ঘুরে, আমরা জানি, তাই না। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 1 পাক ঘুরবে, তো এখানে লিখবো ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কী করবে, 12 ঘন্টায় যায়। এই যে 12 ঘন্টায় যে ঘুরে যাবে, কতটা যাবে, 12 ঘন্টা যায় 2πr। ঠিক
ঠিক আছে, এত একক যাবে, এত একক 2 পাই আর একক। 12 ঘন্টায় যাবে 2 পাই, 12 ঘন্টা কতটা যাবে 2 পাই আর একক। এটা ঘন্টার কাটা। তোমরা দেখবা যে 12 ঘন্টায় এখানে যদি থাকে ঘন্টার কাটাটা, তা 12 ঘন্টায় ঘন্টা কাটা আবার কিন্তু এখানেই ফিরে আসবে, তাই না? আচ্ছা, তার ঘন্টার কাটা 12 ঘন্টায় যায় 2 পাই আর একক, এক মানে বৃত্তের পরিধি বরাবর। এই যে এক পাক ঘোরা মানে বৃত্তের পরিধি বরাবর। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে, এটাই তো আমাদের গতিবেগ। তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায় যাবে আমাদের, 1 ঘন্টায় কম যাবে, তাহলে 2 পাই আর বাই 12 একক এতটা যাবে। কাটাকাটি করে নাও, তো এটা পেয়ে যাবে পাই আর বাই 6, এটা 6 হবে, 2 6 12, 6 একক। তারপর তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায় যাচ্ছে এত একক। এটাই হচ্ছে আমাদের ঘন্টার কাটার গতিবেগ। এবার এখানে মিনিটের কাটারও গতিবেগ আমাদের দরকার, তারপরে অনুপাতটা বের করে নেব। চলো আমরা মিনিটের কাটা দেখো মিনিটের কাটায় যে বড় কাটাটা, মিনিটের কাটা যখন এখান থেকে ঘুরে এই জায়গায় আসবে, 1 পাক ঘুরবে, তো মিনিটের কাটা 1 পাক ঘুরবে কতক্ষণে, 1 ঘন্টায় কিন্তু ঘুরে। তোমরা লক্ষ্য করবা ঘুরিতে, মিনিটের কাটা 1 ঘন্টায় 1 পাক ঘুরবে। তাহলে এখানে আমরা বলবো মিনিটের কাটা, মিনিটের কাটা বানানটা চন্দ্রবিন্দু হবে, মিনিটের কাটা 1 ঘন্টায়, মিনিটের কাটা 1 ঘন্টায়, 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যাবে কতটা যাবে, এও যাবে 2 পাই আর একক। এই যে দেখো মিনিটের কাটা 1 ঘন্টায় যে ঘুরবে আমাদের কতটা, এই যে পুরো পরিধি বরাবর, 1 ঘন্টায় ঘুরে বা 1 ঘন্টায় যায় 2 পাই আর একক, এতটা, ঠিক আছে, এতটা পথ অতিক্রম করবে মিনিটের কাটা। তাহলে 1 ঘন্টায় পেয়ে গেছি মানে গতিবেগ পেয়ে গেছি। তাহলে মিনিটের কাটার গতিবেগ কিন্তু এই যে এটা, আর ঘন্টার কাটার গতিবেগ হচ্ছে এটা। 1 ঘন্টা যাওয়াই হচ্ছে গতিবেগ। তো এবার আমরা দেখো অ্যান্সারটা পেয়ে যাব। আমাদের এটা বলেছিল ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগ। তাহলে ঘন্টার কাটার গতিবেগ পেলাম আমরা পাই আর বাই 6, এটা ঘন্টার কাটার গতিবেগ, ইজ টু আর মিনিটের কাটার গতিবেগ যেটা আমরা পেলাম 2 পাই আর। এবার এই অনুপাতটাই দেখো সরল করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। চলো এখানে পাই আর আমরা কেটে দিতে পারবো। তাহলে আমাদের হয়ে গেল এখানে 1/6 ইজ টু 2। আচ্ছা, এটাকে পূর্ণ সংখ্যায় যদি অনুপাতে করতে চাই তাহলে আমরা 6 দিয়ে গুণ করে দেব। 6 দিয়ে গুণ করলে পরে ভগ্নাংশ থাকবে না। তো এখানে 6 দিয়ে গুণ করলে দেখো এটা আমাদের 1 হয়ে যাবে, কারণ 6 দিয়ে গুণ করছো। 1/6কে তুমি 6 দিয়ে গুণ করবা। এখানে দেখো এই যে 1/6 আছে, তুমি গুণ করবা কত দিয়ে, 6 দিয়ে। 6 দিয়ে কেন, দেখো হরে যেটা থাকবে হরগুলো লসাগু করতে হয়, তো হর তো একাই আছে 6, তাহলে আমাদের লসাগুটা কিন্তু আমাদের 6, তার জন্য আমরা কত দিয়ে 6 দিয়ে গুণ করে দেবো। তো তোমরা যদি দেখো 6 দিয়ে গুণ করো, তাহলে এটাতে দেখো 1/6কে কত দিয়ে গুণ করছো, 6 দিয়ে গুণ করছো। তাই যে দেখো এটা 6 কেটে গেলো, তার আমাদের কত থেকে গেলো, 1 থেকে গেলো। তাই এই যে 1/6কে যে 6 দিয়ে গুণ করো তাহলে আমাদের 1 রয়ে যাবে। আর 2কে 6 দিয়ে গুণ করবো, 2 6 12, এই যে তাহলে আমরা পেয়ে গেলাম 1/12। তাহলে এই যে প্রশ্ন বলেছিল একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত, 1/12 পেয়েছি আমরা। তাহলে আমাদের এই নাম্বার অপশানটা। চলে যাবো আমরা কত নম্বর প্রশ্নে, 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা দেখো আমাদের যেটা বলেছি ax + b = 0, এবং এইভাবে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমীকরণ হবে যখন, মানে কখন হবে y অক্ষের সমীকরণ এই সমীকরণটি। তাহলে দেখো তো তোমাদের আমি দেখাচ্ছি এই যে সমীকরণটা। দেখো y অক্ষের সমীকরণ বলতে কী বুঝি আমরা, এই যে y অক্ষ এই হচ্ছে আমাদের x অক্ষ, মানে এভাবে এটা x, এদিকে x ড্যাশ হয়, এদিকে হয় y, আর এদিকে হয় y ড্যাশ, আর এখানে 0 যেটা মূলবিন্দু। তাহলে x ও x ড্যাশ x অক্ষ, আর y ও y ড্যাশ y অক্ষ। তাহলে কোনো একটি সমীকরণ y অক্ষের, y অক্ষের সমীকরণ কখন হবে, দেখো y অক্ষের সমীকরণ বলতে আমাদের জানতে হবে x = 0 হতে হবে। এই যে দেখো x = 0, মানে এই সমীকরণটাই হলো y অক্ষের সমীকরণ। একদম মনে রাখবা তোমরা, x = 0। কেন হয় এটা, দেখো এটা তোমাদের আমি দেখাচ্ছি কেন হয়। দেখো আমি x = 0 এই সমীকরণ থেকে আমি বিন্দু বের করতে চাইছি। আমি মানে তোমাদের যেটা বলতে চাইছি x = 0 এই সমীকরণের লেখচিত্র তৈরি করব ছক কাগজে। তা দেখো তো লেখচিত্র তৈরি করতে গেলে আমরা লেখচিত্র থেকে কি জানি, সেই সমীকরণ থেকে 3টি বিন্দু বের করে নিতে হবে। 3টি বিন্দু যদি বের করে নিই তাহলে সেই সমীকরণের আমরা লেখচিত্রটা তৈরি করতে পারবো।
এইভাবে আমরা ঘোর করতাম। এই যে এক্স ওয়াই দিয়ে দেবো, এক্সের মান 0, তাহলে 0টা আমরা 3 জায়গায় বসিয়ে দেবো। আর ওয়াইয়ের মান ইচ্ছা মতো নিয়ে নাও, 2, 5, 8 ইচ্ছা মতো এখানে যা কিছু নিতে পারো। তাহলে বিন্দুগুলো কীরকম দাঁড়ালো, 0,2 এই একটা বিন্দু, তারপরে 0,5 এই যে একটা বিন্দু, আর 0,8 0,8 এই যে দেখো। তো এইভাবে আমরা 3টা বিন্দু বের করে নেব, আর এই বিন্দুগুলো স্থাপন করব আমরা। এই বিন্দুগুলো স্থাপন করেই আমরা লেখচিত্রটা পাবো। তো দেখো তো স্থাপন করো তো, 0,2 দেখো x 0, তাহলে y 2 মানে এখানে হবে বিন্দুটা, এই বিন্দুটা। আর 0,5 তাহলে x তো 0 এখানে আছে, আর 5 বলতে এখানে হবে এই যে বিন্দুটা, এই বিন্দুটা। আর 0,8 0 বলতে x তো 0 এখানে আছে, 0 মানে এদিকে যাচ্ছে না বা এদিকেও যাচ্ছে না, তাহলে x যাচ্ছে না কোথাও, এখানেই আছে। আর y 8 মানে এই যে এদিকে যাচ্ছে, 8 ধনাত্মক, এদিকে ধনাত্মক দিকে, 8 বলতে কোথাও এখানে হবে। এই যে 3টা বিন্দু পেলাম, এই 3টা বিন্দুকে যে যোগ করা হয়, তা আমরা দেখো তো এই যে আমরা y অক্ষটা পেয়ে যাব না। তাহলে দেখো এই যে y অক্ষর পরই অবস্থান 3টা বিন্দু, তাহলে x = 0, যে এই যে সমীকরণ যে লেখচিত্রটা আমরা কি পেয়ে যাচ্ছি, y অক্ষটা পেয়ে যাচ্ছি। তাহলে y অক্ষের সমীকরণ হতে গেলে আমাদের সমীকরণটা হবে x = 0 হবে। ওকে, তা দেখো তো x = 0 আমরা পাবো কি করে। আমাদের এখানে যে সমীকরণটা আছে x + b = 0, তাহলে আমাদের এখানে x = 0 দেখাতে হবে। চলো আমরা সরলটা করি তো। তো এখানে x এর মানটা বের করব, x = -b, তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবা -b/a। আচ্ছা, x = 0 কখন পাবো, যখন এই যে bটা 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই যে দেখো, যখন b 0 যদি হয়, b যখন 0, তখন পাবো আমরা x এই দেখো -0/a। x দেখো 0 আছে মানে কি পুরো পাটটাই 0, তাহলে x এর মানটা 0 হয়ে যাবে। তাহলে x এর মানটা 0 পাচ্ছি, কখন 0 পাচ্ছি, যখন bটা 0 হবে। bটা যদি 0 হয়ে যায় তাহলে x এর মানটা 0 পাবো। আর x এর মানটা 0 পেলেই তখন এই সমীকরণের লেখচিত্রটিকে বলবো আমরা y অক্ষের সমীকরণ, তাই তো। এই যে x = 0, তাহলে y অক্ষের সমীকরণ হয়। তাহলে এই যে এটাই বলেছে। তাহলে আমাদের এখানে দেখো এই যে সমীকরণের এই যে আছে দেখো, এই সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমীকরণ হবে কখন হবে, যখন bটা 0 হবে। এই যে দেখো সি নম্বর অপশান আছে, bটাকে 0 হতে হবে। bটা যদি 0 হয়ে যায় তখনই বলবো এই সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমীকরণ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার অপশানটা হবে, b = 0 হতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার সি নাম্বার। আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে যাব। 9 নম্বর প্রশ্ন দেখো। আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুটি পরস্পর ছেদি সরলরেখা হবে। পরস্পর ছেদি বলতে দেখো এইরকম, এই যে একটা আমাদের সরলরেখা, আর এই যে আমাদের একটা সরলরেখা, এই যে আমাদের দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখা পরস্পর কোনো বিন্দুতে ছেদ করবে, যে কোনো বিন্দুতে, তখনই বলবো সেই দুটি সরলরেখা পরস্পর ছেদি। তাহলে পরস্পর ছেদি তখনই করবে যখন এদের মধ্যে যে কোনো একটা শর্ত স্যাটিসফাই করবে। এদের মধ্যে যে কোনো একটা বলতে যে কোনো একজনই হবে আমাদের অ্যান্সার, সেটা হবে কিন্তু এ নাম্বার অপশানটা হবে। মানে এই যে a1 আর a2 দেখো এক্সের সহগগুলো, প্রথম সমীকরণে এক্সের সহগ a1, আর দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ a2, মানে a1/a2 এক্সের সহগের অনুপাতটা অসমান পাবো আমরা ওয়াইয়ের সহগের অনুপাতের সঙ্গে। এই যে b1 b2 হচ্ছে ওয়াইয়ের সহগগুলো, ঠিক আছে। এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত যখন সমান হবে না, তখনই এই দুটো সমীকরণের যে লেখচিত্র দুটো যে তৈরি হবে বা সরলরেখা যে দুটো পাবো আমরা, সেই সরলরেখা দুটি পরস্পর ছেদি হবে, মানে কোনো একটি বিন্দুতে ছেদ করবে এই শর্তে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এ নাম্বার। 10 নম্বর প্রশ্ন। 10এর প্রশ্নটা আমাদের বলছে একটা বহুপদী সংখ্যামালা আছে, এই বহুপদী সংখ্যামালাকে x+1 মানে এই সংখ্যামালার, এই যে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক বলে দিয়েছে x+1। যদি এটা উৎপাদক হয় তাহলে আমাদের কোনটা অপশান স্যাটিসফাই করবে। দেখো উৎপাদক বলতে কি, এর উৎপাদক এটা বলেছে মানে এটা দিয়ে ভাগ যাবে। দেখো 4-এর উৎপাদক যদি বলে দেয় 2, 4-এর উৎপাদক 2 মানে 2 দিয়ে 4কে ভাগ যেতে হবে। হ্যাঁ, 2 দিয়ে, এই যে আমরা 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে আমরা যে ভাগ যাবে, দেখো 2 দিয়ে 4 ভাগ যাবে বলতে দেখো ভাগশেষটা 0। হ্যাঁ, এই যে ভাগশেষ পাওয়া যাবে না, মানে আমাদের যেটা এখানে করতে হবে যে এই বহুপদীর সংখ্যামালাটাকে আমরা x+1 দিয়ে ভাগ করব,
ভাগ করে ভাগশেষ শূন্য দেখাবো। ভাগশেষ শূন্য হলেই আমরা বলবো হ্যাঁ উৎপাদক আছে। তাহলে ভাগশেষ শূন্য হবে যেহেতু উৎপাদক বলে দিয়েছে। তাহলে উৎপাদক বলার জন্য ভাগশেষ শূন্য আনার জন্য এই এনের মানটা কি হওয়া দরকার, এনের এখানে পরিচয় জানতে চেয়েছে। তা দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি, ভাগটা করব। তো ভাগটা যে করব এখানে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। তো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করার নিয়মটা দেখো, সেই নিয়মটা হলো আমাদের এই যে যেটা বড় থাকবে এটা হচ্ছে আমাদের দেখো ভাজ্য, আর এটা ভাজক, মানে বড় বহুপদী সংখ্যামালা তাকে আমরা ভাজক বলবো, ভাজ্য বলবো। আর এটা যে ছোট আছে এটা দিয়ে ভাগ করব, তো এটা হচ্ছে আমাদের ভাজক। তো ভাজ্যটাকে বড়টাকে এফএক্স ধরে নেবা, এক্স দিয়ে আছে অপেক্ষকটা, তো এটা আমরা এফএক্স ধরে নিলে পরে আমাদের এক্স টু দি পাওয়ার n প্লাস 1, এই যে আমরা এফএক্স ধরে নেব। আর যেটা ভাজক থাকবে না এই ছোটোটা এক্স প্লাস 1টা এটাকে শূন্য ধরে নেবা। এখানে শূন্য ধরে এক্সের মানটা বের করে নাও -1। এবার এই এক্সের মানটা যে -1 এখানে পুট করে দাও। তাহলে এফ এই যে নিয়মটা, এই নিয়মটাই হচ্ছে কিন্তু ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করা, মানে আমরা ভাগশেষ বের করছি। ঠিক আছে, ভাগশেষটা কত হবে? শূন্য হবে, যেহেতু উৎপাদক বলে দিয়েছে এর উৎপাদক এটা, তাহলে ভাগশেষটা শূন্য হওয়া দরকার। তো দেখো তো আমাদের কি হচ্ছে, এই যে -1 বসালাম এক্সের জায়গায়, তাহলে এখানে আমরা এক্সের জায়গায় -1ই বসাবো। এক্সের মান যেহেতু -1, তো এক্সের জায়গায় -1 বসাচ্ছি। পাওয়ারে আমাদের n আছে +1। তাহলে দেখো আমাদের এই জায়গাটা দেখো এনের মান কি হওয়া দরকার, মানে এনটা কি হলো পরে এটা আমাদের -1 হবে, কারণ -1 হওয়া দরকার। কেন? কারণ এখানে দেখো তো +1 আছে, +1 আর -1 হলো পরে আমাদের কী হবে? কেটে যাবে, এই দুটো কেটে যাবে, কেটে গিয়ে আমাদের 0 হবে। তাহলে -1 কখনও হবে? -1 তখনই হবে যখন এই যে পাওয়ারটা বিজোড় সংখ্যা হবে, ধনাত্মক বিজোড় সংখ্যা, অযুগ্ম সংখ্যা যেটা বলা হয়, বিজোড় সংখ্যাকে অযুগ্ম সংখ্যা বলা হয়। বিজোড় সংখ্যা বলতে 3, 5, 7, ঠিক আছে, 9, 11, 13 এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, যাদেরকে অযুগ্ম সংখ্যা বলা হয়, এবং ধনাত্মক হতে হবে, ঋণাত্মক না। তাহলে দেখো তো এখানে এনটাকে হতে হবে, এন একটি হবে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, এনটা যদি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তখনই কিন্তু আমাদের দেখো এটা -1 বেরিয়ে আসবে। তো এটা হবে কখন? যখন এন অযুগ্ম ধনাত্মক, মানে এন আমার অপশানটা যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। যখন এনটা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখনই দেখো এই যে পার্টটা -1 বেরো হবে, তাছাড়া কিন্তু বেরো হবে না -1। ঠিক আছে, তা দেখো -1টা যখনই হবে তখনই কেটে গিয়ে 0 হবে, যেহেতু আমাদের ভাগশেষটা 0 দরকার, কারণ উৎপাদক যখন বলে দিয়েছে। তাহলে 0 হতে গেলে এই যে -1 যে বেরোবে আমাদের, তাহলে এনটা কি আছে? এন আছে একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের হবে এ নাম্বার অপশানটা। 11 নম্বর প্রশ্নটা এখানে বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের আর আয়তক্ষেত্রের পরিসীমাটা সমান আছে, এই যে সমান পরিসীমা বিশিষ্ট বলেছে। হ্যাঁ, এই যে আয়তক্ষেত্রের, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে বলে দিয়েছে এস এবং আর, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই যে এস আর আর এদের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে কোনটা হবে। এটা খুব ভালো প্রশ্ন। দেখো তাহলে এটাকে আমি তোমাদের দেখাবো এভাবে। আমাদের এখানে কি বলে দিয়েছে, আমাদের এখানে বর্গক্ষেত্রের কথা বলেছে। তাহলে দেখো বর্গক্ষেত্র হচ্ছে এই যে আমাদের বর্গক্ষেত্র, চারটি বাহু দৈর্ঘ্য সমান হবে, 4টি বাহু সমান হবে, আর প্রতিটি কোণ 90 ডিগ্রি করে হবে, কোণগুলো 90 ডিগ্রি করে, বাহুগুলো সমান। এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। আর আয়তক্ষেত্র, এই যে আমাদের আয়তক্ষেত্র কি? বিপরীত বাহুগুলো সমান, এটা এক্স এটা ওয়াই ধরে নিলাম, আর এর বাহু দৈর্ঘ্যটা আমরা এ ধরে নিলাম। তো এ হলে এটাও এ 4টা বাহু সমান। আর আয়তক্ষেত্র দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, এক্স হলে পরে এটাও এক্স হবে, এটা যদি ওয়াই হয় তো এটা ওয়াই হবে, বিপরীত বাহুগুলো এখানে সমান হবে। আর আয়তক্ষেত্রের কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হবে, এই যে কোণগুলো হবে না 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, এই হচ্ছে ধর্ম এগুলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা বলেছে এদের কি বলে দিয়েছে? এদের পরিসীমা সমান বলে দিয়েছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি? 4 × বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। আর সমান হবে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা, দুটি সমান বলে দিয়েছে, সমান পরিসীমা বিশিষ্ট বলেছে। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ,
এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, সমান বলে দিয়েছে। আর এখানে কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা এস বলেছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার, বাহু হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এক্স ওয়াই। ঠিক আছে, ক্ষেত্রফল বলতে কী বোঝায়? মানে পুরো জায়গাটাকে বোঝায়। এই যে জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল, এই জায়গাটাকে বলে ক্ষেত্রফল। আর পরিসীমা বলতে কী বোঝায়? পরিসীমা হচ্ছে ঘেরাটা, এই যে আমাদের চারধারটা ঘেরা আছে না, এই ঘেরাটাকে বলা হয় পরিসীমা। মানে এটা যে জমি যদি হয়, জমির যে আলগুলো থাকে চারধারে, যে চারটি আল, সেই যে ধারগুলো বা আলগুলো, এই ঘেরাটাকে বলা হয় পরিসীমা। এরকম ঘেরাটাকে বলা হয় পরিসীমা। আর ভিতরের জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল, তাই তো? তা পরিসীমা সমান, তো সমান করেছি। আর ক্ষেত্রফলগুলো বলে দিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, যেটা এ স্কোয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর, যেটা হচ্ছে এক্স ওয়াই। এই মানগুলো আমাদের প্রয়োজন পড়বে। এই মানগুলো নিয়েই দেখো এস আর আর এর মধ্যে আমাদের সম্পর্কটা আমরা তৈরি করে নেব। দেখো, তো এখানে আমরা একটু কাটাকাটি করি এই জায়গায়, এটা কাটাকাটি করলাম। তাহলে আমাদের এখানে 2a সমান সমান এক্স প্লাস ওয়াই। এবার করব কি, আমরা ওই দিকে বর্গ করে নিই, 2a তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এই যে উভয় দিকে আমরা বর্গ করে দিলাম। এবার চলো এখানে আমরা একটু সরলটা করি। দেখো এখানে যদি ভাঙাই আমরা, যেটা হবে আমাদের 4a স্কোয়ার সমান সমান, আর এটা দেখো, এটা হচ্ছে এ, এটা বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এখানে সূত্রটা মনে রাখবা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই একটা সূত্র আছে। দেখো সূত্রটা আমি এখানে তোমাদের বোঝাচ্ছি। সূত্রগুলো ইম্পর্ট্যান্ট, সূত্র জানতে হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্রটা, দেখো এই সূত্রটা আমি তোমাদের নিয়ে আসছি। আমরা কি লিখলাম আগে? আমরা এটা লিখলাম, তো এই যে এটা, এই যে আমাদের এটা। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা কী করে হয় দেখো, আমি প্রমাণটা তোমাদের দেখাই। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা সাধারণত আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা অনেকে জানো, হ্যাঁ অনেকে এটা জানো, কিন্তু হ্যাঁ কেউ এটা নাও জানতে পারো। দেখো এটা থেকে কিন্তু এটা তৈরি হয়েছে। কিভাবে দেখো তো, দেখো এ স্কোয়ার, এখানে আমি মাইনাস 2ab নিলাম প্লাস বি স্কোয়ার। এবার দেখো মাইনাস 2ab নিয়েছি, ছিল তো প্লাস 2ab, তাহলে আমাদের এখানে ব্যালেন্স করতে হবে। এখানে আমাদের কত নিতে হবে? এখানে প্লাস 4ab নিতে হবে। দেখো প্লাস 4ab থেকে মাইনাস 2ab যদি বিয়োগ করো, এই দুটো বিয়োগ করলে পরে প্লাস 2ab ফিরে আসবে। ঠিক আছে তাহলে, আচ্ছা এখান থেকে দেখো এটা আমাদের সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর এইদিকে ছিল প্লাস 4ab। দেখো তোমরা লক্ষ্য করে সূত্রটা আমাদের চলে এসেছে। তা আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো ওটাই আমরা লিখেছি এখানে এই সূত্রটা। আচ্ছা তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবার দেখো এখন আমরা করব কি, দেখো এখানে যেহেতু এক্স ওয়াইগুলো কী আছে, দৈর্ঘ্যপ্রস্থ, তা দৈর্ঘ্যপ্রস্থ তো কী হবে? সমান হবে না। দেখো এটা বড় আছে, এটা ছোটো আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ অসমানই হয়, তাই তো? তাহলে এখানে দেখো আমরা করব এই যে 4a স্কোয়ার, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাই না, এটা আমি যদি না লিখি আমি, এটা যেহেতু দেখো এ মানটা দেখো এখানে আমাদের কী আছে, এখানে এক্স নট ইকুয়াল টু ওয়াই, দৈর্ঘ্যপ্রস্থ অসমান ধরলাম আয়তক্ষেত্র, এটা আছে। তাহলে এটা হওয়ার জন্য এই মানটা কী হবে? এই মানটা সবসময় কী হবে? 0 চেয়ে বড় হবে, তাই না? এক্স আর ওয়াই সমান হলে পরে এটা 0 হয়ে যাবে, এটা 0 হলে পরে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। আর এই যদি 0 চেয়ে বড় হয়, ধরো এটা 2 মান বা 4 মান বা এটা 5 মান, ঠিক আছে, ধরো এটা 4 হয়ে গেল, তো তুমি এই 4টাকে আমি লিখবো না। তো এটাকে যদি না লিখি, তাহলে না লিখলে পরে দেখো তো এই দিকটা বড় হয়ে যাবে না, মানে এটা 4 ছিল বলে দেখো 4 আর এটা মিলে এর সঙ্গে সমান। আর এই পার্টটাকে তুমি লিখতে চাইছো না, তাহলে এই পার্টটা যদি না লিখো, তাহলে আমাদের এই দিকের পার্টটা সমান হয়ে যাবে, এই দিকের পার্টটা বড় হয়ে যাবে। তাহলে এই পার্টটা বড় হয়ে যাবে। দেখো এটাকে আমি বাদ দিয়ে দেবো, এটা লিখবো না, এটাকে বাদ দিয়ে দিব। এটাকে যদি আমরা না লিখি, তাহলে এই দিকের পার্টটা বড় আর এই দিকের পার্টটা ছোট, যেটা আমি বোঝাতে চাইছি। এই যে দেখো, ঠিক আছে, কখন হবে? যখন এক্স নট ইকুয়াল টু ওয়াই, এক্স ওয়াইটা যখন সমান হবে না, তখন দেখো এটা হবে আমাদের, এই পার্টটাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের হয়ে যাবে 4a স্কোয়ার গ্রেটার দেন 4xy। 4a স্কোয়ারটা বড়ো হবে, কার চেয়ে বড়ো হবে? 4xy চেয়ে বড়ো হবে, যদি এই পার্টটাকে আমরা ছেড়ে দিই। ঠিক আছে, এই পার্টটাকে আমরা ছেড়ে দিলাম। আচ্ছা দেখো আমাদের আনতে হবে শর্তটা, তার জন্য তো এখন আমরা কী করব, দেখো উভয় পক্ষে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই,
তা 4 দিয়ে ভাগ করলে এখানে 4 কেটে যাবে, এ স্কোয়ার গ্রেটার দেন এখানে 4 কেটে যাবে, তাহলে এখানে এক্স ওয়াই রয়ে যাবে। এবার দেখো এই যে এ স্কোয়ারের মানটা আমরা বের করে রেখেছি, এ স্কোয়ার বলতে এস, আর এক্স ওয়াইয়ের মানটা বের করে রেখেছি আর, যেটা আমাদের প্রশ্নে বলে দিয়েছিল, তো আমরা এখানে বসিয়ে দেবো আমরা। তার অতএব এ স্কোয়ার বলতে আমাদের কত আছে, এ স্কোয়ার হচ্ছে আমাদের এস গ্রেটার দেন আর এক্স ওয়াই হচ্ছে আর। এই যে দেখো এস গ্রেটার দেন আর, এস আর আর এর মধ্যে যে সম্পর্ক, মানে এসটা বড় কাটছে আর এর চেয়ে, এস গ্রেটার দেন আর, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো তো কত নম্বর অপশানে আছে আমাদের, যে অপশানটা দেখো আমাদের মিলছে, আমরা দেখলাম যেটা এস গ্রেটার দেন আর, সেটা কিন্তু বি নম্বরে আছে। এই যে এস গ্রেটার দেন আর, এটাকে বলা হয় দেখো গ্রেটার দেন মানে বৃহত্তম চিহ্ন, এস বৃহত্তম আর মানে এসটা বড় আর এর চেয়ে, যেদিকে চওড়াটা থাকবে সেটা বড় বোঝায়, আর যেদিকে দেখো যে মন্ত্রীটা ছোট, হ্যাঁ মন্ত্রীটা হয় ছোট বোঝায়। তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সার। চলো আমরা চলে যাবো 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নটা কী বলছে, শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা জানতে চেয়েছে। শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে? আচ্ছা, শূন্য বহুপদী, তো বহুপদী সংখ্যামালা আমরা কি জানি, আগে তো বহুপদী সংখ্যামালা জানতে হবে। তো বহুপদী সংখ্যামালা ধরো আমি তো লিখি 2s² + 5x + 7 এরকম একটা রাশিমালা লিখলাম, এই রাশিমালাটাকে বলতে পারবো বহুপদী একটি সংখ্যামালা। যে কোনো বহুপদী সংখ্যামালা হতে পারে, ঠিক আছে। পদ 3টে থাকতে পারে, পদ 4টা হতে পারে, পদ 5টা হতে পারে, পদ 2টো হতে পারে, বা পদ 1টা হতে পারে। পদ সংখ্যা এই যে একটা পদ সংখ্যা, 2টো পদ সংখ্যা, 3টা, এখানে 3টি পদ বিশিষ্ট আছে। এই বহুপদী সংখ্যামালার পদ কটা আছে? একটা পদ, 2টা পদ, 3টা পদ। পদ কম বেশি হতে পারে, পদ 10টা হতে পারে, পদ 2টো হতে পারে, পদ 1টাও হতে পারে, ঠিক আছে। তা এখানে যদি বলি এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত, মাত্রা কি বোঝায় দেখো, এই যে চলরাশিটা আছে না এক্স, তার এক্সের সবচেয়ে বড় পাওয়ারটা। কোনো বহুপদী সংখ্যামালার মাত্রা জানতে গেলে সেই বহুপদী সংখ্যামালার যে চলটা থাকবে সেই চলের সর্বোচ্চ পাওয়ারটাকে বলবো, সর্বোচ্চ ঘাতকে বলা হয় মাত্রা। তো সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত আছে? এখানে 2 আছে, তার মাত্রা হচ্ছে 2। এই বহুপদী সংখ্যামালার মাত্রা 2। ওকে, আচ্ছা, তার এখানে দেখো আমাদের এখানে শূন্য বহুপদী, তা শূন্য বহুপদীর মাত্রা জানতে চেয়েছি। শূন্য, এই যে শূন্যটা আছে, এই যে বহুপদী, যদি আমাদের একটা সংখ্যা থাকতো 2, তা 2 বহুপদী সংখ্যামালার মাত্রা এরকম জানতে চাইলো 2-এর। তো এর মাত্রা দেখো তো, যে 2-এর পাশে তো আমাদের 1 আছে, 2-কে 2 বলতে পারবো। তাহলে 2 1কে আমরা দেখো তো এক্সের পাওয়ারে 0, এক্সের পাওয়ারে 0 আমরা জানি যে কোনো রাশি বা কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মানটা 1 হয়ে যায়। তাহলে এই যে এই মানটা 1, তাহলে 1-এর জায়গায় আমরা লিখতে পারবো এক্সের পাওয়ারে 0, x⁴0। তা দেখো তো এই যে 2টাকে আমরা এইভাবে সাজাতে পারবো, মানে 2x⁴0। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা, মানে এক্সের পাওয়ারটাকে মাত্রা বলবো। এখানে তো একজনই আছে, তার পাওয়ারটা কত আছে? এক্সের পাওয়ার, চলরাশির পাওয়ারটা 0। তাহলে দেখো যে 2 যে সংখ্যাটা, এই 2 সংখ্যার এই যে বহুপদী সংখ্যামালা, এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো, একটা পদও থাকতে পারে। তাই 2 সংখ্যার বা 2 বহুপদী সংখ্যামালার মাত্রা কত, সেই মাত্রাটা আমরা দেখো 0 পেয়ে গেলাম। এবার আমাদের 0 বহুপদী সংখ্যামালা বলেছে, মানে শূন্য বহুপদী সংখ্যামালার, মানে এই যে বহুপদী, তাহলে এর মাত্রা জানতে চেয়েছে। দেখো 2 বা 1 থাকলে তো আমরা এটা আনতে পারছি, কিন্তু 0 থাকলে পরে 0-এর পাশে আমরা কী নিয়ে আসবো? দেখো 0-এর পাশে তো কোনো কিছুই হয়ই না, কারণ 0-এর পাশে যাই আসবে 0-ই হয়ে যাবে। আবার 2-এর পাশে 1 আনতে পারলাম, 1 মানে এটা নিয়ে আসতে পারলাম, কিন্তু 0-এর পাশে কি কিছু আনতে পারবো না? সেটা আনতে পারবো না। তুমি যদি বলো যে 1 নিয়ে আসবো, তো এটা তো মানটা, এটা তো 0 হয়ে যায় এই মানটা, তাই তো? এই মানটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা তো এখানে কিছু নিতে পারবো না। তার জন্য আমরা দেখো এই যে শূন্য, যেটা শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কিন্তু আমরা পাবো না। পাবো না বলতে কি, অসংগত পাবো মাত্রাটা, অসংগত মাত্রা পেয়ে যাব। যার স্বাভাবিক মাত্রা নাই তাকে বলা হয় অসংগত। তার অ্যান্সারটা হবে কিন্তু আমাদের অসংগত। শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা জানতে চাইলে কোনো মাত্রা পাওয়া যাবে না, স্বাভাবিক মাত্রা পাওয়া যাবে না, তাহলে আমরা অসংগত পেয়ে যাব। তাই অ্যান্সারটা ডি নাম্বার। 13 নম্বর প্রশ্ন চলে যাব। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটা আমি তোমাদের বলবো, এই অঙ্কটা তোমাদের কিন্তু করা হয়ে গেছে। এই প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের করে দিয়েছি। তোমাদের এই অ্যান্সারটা তোমাদের যেটা বলবো যে কোথায় করে দিয়েছি, প্রথম স্কুল যেটা ছিল 1 নম্বর স্কুল, 213 পাতায়, ঠিক আছে। 213 পাতায় আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, এই যে পেজ নাম্বার চলে যাবে 213 পাতা। কত নম্বর স্কুল? 1 নম্বর কিন্তু স্কুল। সেখানে দেখবা যে 1-এর 9 নম্বর যে অঙ্কটা ছিল,
1-এর 9-এর অঙ্কটা দেখবা, একই অঙ্ক আছে একদম হুবহু। তোমরা প্রথম ক্লাসটা দেখো, প্রথম ক্লাসটা দেখলেই তোমরা এই অঙ্কটা পেয়ে যাবা, সেখান থেকে এই অঙ্কটা তোমরা বুঝে নিবা, একদম করা আছে একই হুবহু অঙ্ক। যদি আমাদের ধরা পড়ে যে ওখানে পড়ে গেছে অঙ্কটা, তাহলে আমাদের আগের ক্লাসে দেওয়া হয়ে গেছে বলে তোমাদের বলে দেবো আমি, তাই না? অনেক অঙ্ক আছে যে রিপিট আছে, আমার জানা নাই যে কোন অঙ্কটা রিপিট পড়ছে, অনেক অঙ্ক করে দিচ্ছি। এই অঙ্কটা আমার জানা আছে বলে তোমাদের আমি বলে দিলাম যে এই অঙ্কটা প্রথম ক্লাসে করে দিয়েছি আমি, তোমরা সেখান থেকে দেখে নিবা। তাহলে আমরা চলে যাবো 14 নম্বরের প্রশ্নে। তাহলে দেখো তো এখানে প্রশ্নটা কী বলছে। এখানে 14 নম্বর প্রশ্নটা বলছে এবিসিডি রম্বস আছে আর এসিবি কোণটা 40 ডিগ্রি দেওয়া আছে, তার কোণ এডিবি এর পরিমাপটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা একটা রম্বসের ছবি আঁকি। তা দেখো আমাদের রম্বসে কী হয়, রম্বসের ধর্ম, রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়। এই যে আমাদের একটা রম্বস। আচ্ছা, রম্বসের নাম আমরা দিয়ে দেবো এ বি সি ডি, আমাদের একটা রম্বস। তো এখানে কোণ এসিবি, কোণ এসিবি, তা দেখো আমাদের কর্ণ কিন্তু যোগ করতে হচ্ছে। মানে প্রশ্নে যেভাবে বলা হচ্ছে সেভাবে কিন্তু ছবি তৈরি হবে। রম্বস বলেছে তো রম্বস তৈরি করলাম। এবিসিডি আছে, দেখো এবিসিডি নাম দিয়ে দিলাম। নাম না বললে আমরা নাম তবু দিয়ে দেবো, ধরে নেব নামগুলো। আচ্ছা, নাম দেওয়া আছে কোণ এসিবি, তাহলে এসিবি, তাহলে এসি আমাদের যোগ করতে হবে। এই যে আমরা এসি যোগ করে দিলাম। তাহলে এসিবি কোন কোণটা, এই কোণটা দেখো এসিবি, এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। আমাদের জানতে চাই যে কোণ এডিবি, এডিবি, দেখো এডিবি মানে দেখো বিডি যোগ করতে হচ্ছে আমাদের এখন, তাহলে যে বিডি যোগ করতে হচ্ছে। দেখো তোমরা অনেকে ভাববা যে ছবি আমরা কীভাবে তৈরি করব, প্রশ্নানুসারে প্রশ্নে যেভাবে বলা থাকবে সে অনুযায়ী ছবি তৈরি করো, ছবি একদম তৈরি হয়ে যাবে। তাহলে এডিবি মানে এই কোণের মানটা বের করতে বলেছে, এই কোণটা কত হবে। আচ্ছা, তা দেখো তো আমরা এই কোণটা সহজে পেয়ে যাব। এই কোণটা পাওয়ার জন্য আমাদের আগে জানতে হবে রম্বসের কর্ণদ্বয়, এই যে আমাদের এসি কর্ণ আর বিডি কর্ণ, তো রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডিত করবে। সমকোণ বলতে এই যে দেখো এই যে কর্ণদ্বয় যে এখানে ছেদ করেছে না, সমকোণ মানে এই কোণগুলো 90 ডিগ্রি হবে, এই কোণগুলো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, সমকোণে সমদ্বিখণ্ডিত মানে কর্ণগুলো সমান দুভাগে ভাগ হয়ে যাবে। এটা যদি ও নাম হয়ে যায় তাহলে এদিকে ও এ আর এদিকে ও সি সমান হবে, এদিকে ও বি আর এদিকে ও ডি সমান হবে। একে বলা হয় সমদ্বিখণ্ডিত, সমান দুভাগে ভাগ হয়ে যাওয়া। আর সমকোণ তো বললাম 90 ডিগ্রি হবে কোণগুলো, তাহলে এটা রম্বসের ধর্ম। আচ্ছা, তাহলে এই কোণটা ধরো আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো আমরা এই কোণ জানা আছে না, তাহলে আমরা এই কোণটা পাবো কী করে। দেখো আমাদের রম্বস মানে দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, মানে এখানে এডির সঙ্গে বিসি সমান্তরাল আছে। এডি এখানে যদি লিখি তোমাদের এডি সমান্তরাল বিসি, এবং আমরা এসিটাকে ভেদক বলে দিলাম, এসি ভেদক, ঠিক আছে। তাহলে এডি সমান্তরাল বিসি আর এসিটা যদি ভেদক হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণে দেখো একান্তর কোণ, সমান্তর সরলরেখা ধর্ম, দেখো এই সমান্তর সরলরেখা ধর্ম, এই যে এখানে লক্ষ্য করো এই কোণটা এই সমান্তর সরলরেখা, এটা ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা হয় একান্তর কোণ, আর সমান্তরাল হলে একান্তর কোণগুলো সমান হবে। তাহলে এরা যে সমান্তরাল আছে এডি আর বিসি সমান্তরাল, তার জন্য এই কোণটা এই যে এই কোণটা একান্তর কোণ, এরা দুজন সমান হবে। তা এই কোণটা 40 ডিগ্রি হলে এই কোণটা হবে কত, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো 40 ডিগ্রি, আমরা এখানে লিখে দিই। তা দেখো তাহলে এখন এওডি, এটা তো ও বিন্দু ধরেছি, তাহলে এওডি ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে। তাহলে কোনো ত্রিভুজের দুটি কোণ পেয়ে গেলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাই এখানে লক্ষ্য করো এ তো 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে দুজনে মিলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তা দেখো তাহলে এই কোণটা আমাদের কত হবে, এটা নিশ্চয়ই 50 ডিগ্রি হবে, কারণ এই 40 ডিগ্রি আর এই 50 ডিগ্রি হয়, তা 40 50 90 ডিগ্রি, এদিকে 90 এদিকে 90 90 90 180 ডিগ্রি। তাহলে এই যে কোণটা যেটা অ্যান্সারটা হবে আমাদের 50 ডিগ্রি, ঠিক আছে। মানে এডিবি কোণটা কত, এডিবি কোণটা আমরা পেয়ে যাব, এই কোণটা পেয়ে যাব 50 ডিগ্রি, যেটা এ নাম্বার অপশানটা আছে। এবার আমরা চলে যাবো 2 এর প্রশ্নগুলো। 2 এর প্রশ্নগুলো দেখো এসিকিউ টাইপের প্রশ্ন, মানে 2 মার্কের প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। আমরা চলে যাবো 2 এর একেরটা। এই যে আমাদের দেওয়া আছে এই যে -8 তার পাওয়ারে আছে 1/3 ও -8 তার পাওয়ারে 1/6, এভাবে যে দুটি সংখ্যা আছে এই সংখ্যা দুটির মধ্যে কোনটি বাস্তব সেটা আমাদের দেখাতে বলেছে যুক্তিসহ। তো চলো আমরা দেখাচ্ছি। তো আমাদের এখানে সরলটা করতে হবে, সরলটা যদি আমরা ভালো করে তৈরি করি তাহলে আমরা বুঝতে পারবো কে বাস্তব হবে আর কে অবাস্তব হবে। প্রথমটাকে ভাঙাই, -8 আছে 1/√3 আছে। আচ্ছা দেখো তো এখানে এই যে 8 আছে, 8কে আমরা 2 এর কিউব করতে পারবো, 2 এর কিউব হচ্ছে 8,
মানে 2 এর কিউব বলতে 2টা 3বার গুণ, 2কে 3বার গুণ করলে 8 পাবা, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, তো 8কে আমরা 2 এর কিউব লিখতে পারবো। আর এদিকে ছিল আমাদের 1/3। এখন দেখো এই পাওয়ার পাওয়ার উপর পাওয়ার, তো এইভাবে দুটো পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, এটা যে গুণ করে নাও তা দেখো 3 × 1/3, তাহলে উপর নিচ 3 3 কেটে যাচ্ছে, তাহলে আমরা দেখো এটা কত পেয়ে গেলাম। এখানে তো 1-এর পাওয়ার তো কোনো দাম নাই, তাহলে আমাদের রয়ে গেল শুধু -2। তো এটা কিন্তু আমাদের একটা বাস্তব সংখ্যা, দেখো এটা আমাদের বাস্তব। তা আমাদের এটা তো জানতেই চাইলো কোনটি বাস্তব, তো এটা যদি বাস্তব হয় তাহলে এটা নিশ্চয়ই অবাস্তব হবে। দেখো এটা অবাস্তব কী করে হয় এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই বাস্তব হলে তার অবাস্তব হবে, দেখো কীভাবে অবাস্তব হচ্ছে। দেখো তো এখানেও আমরা করব, এই যে 8কে আমরা 2 এর কিউব করলাম, পাওয়ারটা এখানে বাইরে পাওয়ার আছে 1/6 আছে। আচ্ছা এখানে তো কাটাকাটি হবে, 3 × 1/6, এটা যে কাটাকাটি করে উপর নিচ, এটা আমাদের 3 দিয়ে 6, তাহলে আমরা -2, আর এখানে পাওয়ারটা কিন্তু 1/2 রয়ে গেল। আচ্ছা দেখো -2 এর পাওয়ার কত আছে 1/2, হাফ পাওয়ার যেহেতু হাফ হয়, 1/2 যদি পাওয়ার হয় তাহলে এটাকে √ওভার দিয়ে লিখতে পারবো, ঠিক আছে। 1/2 পাওয়ার মানে √ওভার, তা √ওভারের মধ্যে -2 হয়ে যাবে, তাই না। এই এরপর আমাদের √ওভার চেপে যাবে। তো দেখো এখন √ওভার মানে বর্গমূল, যেটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল যদি করতে চাই, সেই সংখ্যা তো বর্গমূল হবে না, কোনো আমরা মূলদ বা অমূলদ সংখ্যা পাবোই না, সেটা পেয়ে যাবো আমরা কি অবাস্তব সংখ্যা পেয়ে যাবো আমরা, এটা বাস্তব সংখ্যা হবেই না আমাদের, ঠিক আছে। কারণ অমূলদ সংখ্যা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। যদি আমাদের √2 বা √3 থাকে, এরা মূলদ নয় অমূলদ, কিন্তু অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলবো, ঠিক আছে। এই যে √2 বা √3 এরা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়, মানে মূলদ সংখ্যাও বাস্তব আর অমূলদ সংখ্যাও বাস্তব। তো এই যে অমূলদগুলো আছে এরাও বাস্তব, কিন্তু এই যে √ওভার মধ্যে যে মাইনাস আছে, মাইনাস থাকলে পরে বাস্তব বলবো না, এটা হবে আমাদের অবাস্তব সংখ্যা। এই সংখ্যাটা আমাদের কি অবাস্তব। তা দেখো আমরা বুঝতে পারলাম, তাহলে এ হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, এটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। তাহলে আমাদের এখানে যে বাস্তব জানতে চাইছিল, বাস্তব সংখ্যাটা কি আমাদের এই যে সংখ্যাটা বাস্তব, তাহলে আমরা অতএব যে লিখে দেবো এই যে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আমরা কাকে পেলাম, বাস্তব সংখ্যা পেলাম এই যে -8 তার পাওয়ারে 1/3, এটা হবে আমাদের বাস্তব। আর যুক্তি যেটা বলেছিল, যুক্তি সহ ব্যাখ্যা করো, এই যে আমাদের যে করে দেখালাম এটা সরলটা, এটাই কিন্তু আমাদের যুক্তি এবং ব্যাখ্যা। ওকে, আচ্ছা চলো আমরা পরের প্রশ্ন যাই। দেখো আমাদের 2 এর প্রশ্নটা, আমাদের এই যে 20 পাওয়ারে -x = 7 দেওয়া আছে। তো আমাদের এখানে মান বের করতে হবে 400 পাওয়ারে 2x এর মান কত হবে। তো দেখো আমরা এখানেও আমরা করতে পারবো অঙ্কটা, এটাকে যদি আমি তোমাদের দেখাই, সরলটা আমাদের করতে হবে, সূচকের অঙ্ক আছে। তাহলে দেখো এমন কিছু এখানে পাওয়ারে করব, দেখো আমাদের যেটা আছে এই যে কত আছে এখানে দেখো 20 পাওয়ারে -x। তো আমি এখানে আরও পাওয়ার নেব, এই জায়গাটা পাওয়ারটা আমরা একটু বুদ্ধি করে নিই, এখানে পাওয়ারটা আমরা 4 নিয়ে নেব, 4, ঠিক আছে। 4 নিলে পরে দেখো আমাদের কিন্তু এই পার্টটা চলে আসবে, এই যে 400 তার পাওয়ারে 2x, এটা কিন্তু আসবে, এটা মনে রাখবা। পাওয়ারটা 4 নিলে পরে কী করে নিলে হবে সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। এই যে আছে প্রথমটা, মানে উভয় পক্ষকে আমরা পাওয়ারে কত নিচ্ছি, এর উভয় পক্ষকে পাওয়ারে নিচ্ছি আমরা 4 পাওয়ার। তো এদিকে যে 7 ছিল, তাহলে 7-এর পাওয়ার কত হবে 4 হবে, দুই দিকে আমরা পাওয়ার 4 চাপিয়ে দিলাম। চলো আমরা করতে হবে সরলটা শুধু বাঁ দিকে, দেখো তো এদিকে যে সরলটা করি, তা দেখো তো আমাদের কত দাঁড়াবে, এটা আমাদের দাঁড়াবে এই যে আমাদের 20 ছিল না, তাই পাওয়ারে গুণ হয়ে যাবে, তার পাওয়ারে গুণ করলে, আচ্ছা দাঁড়াও এখানে 4 না, একটু আমার মিস্টেক হয়েছে, -4 নেবা, কারণ মাইনাসটাকে বাদ দিতে হবে, এখানে মাইনাস নাই, তাহলে -4 নাও, পাওয়ারটা -4, এটা মাইনাস করে দিলাম, ঠিক আছে। কত পাওয়ারটা নিতে হবে, -4 নিতে হবে। আবার বলি ভালো করে, আমি 4 বলে দিয়েছিলাম, যাই হোক 4 নিতে হবে না, 4 নিলে আসবে না, যেহেতু মাইনাসটাকে সরাতে হবে, এখানে মাইনাস নাই, তো তোমরা মাইনাসটাকে সরার জন্য পাওয়ারটা কত নিবা, উভয় পক্ষে, এর উপর উভয় পক্ষে পাওয়ারটা নিবা -4। তাহলে দেখো আমাদের যেটা -x × -4, পাওয়ারে গুণ হবে, এই দুজন গুণ, আর এখানে মাইনাস বলে আমরা এই যে এটা লিখতে পারবো, এই যে দেখো মাইনাস থাকলে পরে 1/, লিখতে পারবা, মাইনাসের জন্য 1/, হয়ে যাবে সূচকের নিয়ম। তাহলে আমাদের এটা কত দাঁড়িয়ে গেল, এখানে আমাদের দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমাদের এখানে 4x দাঁড়িয়ে গেল। আর এইদিকে আচ্ছা এটা আমরা সরল
না করলে হবে, আমরা রেখে দিলাম যে 7 পাওয়ার কত 4, এই যে বড় পাওয়ারটা আছে না, আমরা না ভাঙালেও হবে, অ্যান্সার কিন্তু এভাবেই রেখেছে, কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের এটাই চলে এসেছে। শুধু আমাদের এটাকে তৈরি করতে হবে, এই জায়গাটাকে এটা তৈরি করতে হবে, এই যে 400 পাওয়ারে 2x। দেখো এটা তৈরি করার জন্য আমরা করব কি, আমরা করব এখানে, আমরা করব এই যে দেখো তো এভাবে করছি আমি, দেখো এই যে 20 আছে না, এই যে 2 এখানে দিলাম, আর বাইরে দিয়ে দিলাম আমরা 2x দিয়ে দিলাম। দেখো তো এই যে 4xটাকে এভাবে ভাঙাতে পারবো, মানে 2টা ভিতরে নিলাম, এই যে 20-এর উপরে 2 নিলাম, আর 2xটাকে বাইরে রাখলাম, কারণ এই দুটো পাওয়ারে গুণ হয়, এই দুটো পাওয়ার গুণ করতে আবার 4x হবে, 4x চলে আসবে, তাহলে 4xটাকে আমরা এটা লিখতে পারবো। দেখো এভাবে তৈরি করে নিলাম, আর এটা যেটা আছে সেটাই রাখো, আমাদের এটাই অ্যান্সার হবে, এই যে অ্যান্সার এটা। তাহলে এবার দেখো সরল করে এখানে এই যে 20 স্কোয়ার, তো 20 স্কোয়ার বলতে 20 গুণ, ঠিক আছে, তো 20 আর 20 গুণ করবা, সেটা তোমরা কিন্তু পেয়ে যাবা 400, 20 আর 20 গুণ করে কত পেয়ে যাবা 400, 20 স্কোয়ার হবে 400, আর এখানে আমাদের আছে 2x, দেখো চলে এসেছে। আর এদিকে যেটা আছে এই যে 1/7 আছে, এই যে দেখো আমাদের বলেছিল এর মানটা জানতে চেয়েছিল, 400 2x, এর মান কত, এর মানটা হলো 1/7 এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই যে অ্যান্সার কিন্তু আমাদের এই পার্টটা, এটা কিন্তু অ্যান্সার আমাদের। তারপরের প্রশ্ন, এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, পাদ ত্রিভুজ বলতে কী বোঝো, খুব ভালো প্রশ্ন। এবার আমরা বুঝবো পাদ ত্রিভুজ কী জিনিসটা। তাহলে দেখো আমরা প্রথমে একটা যে কোনো ত্রিভুজ তৈরি করছি, এই যে আমাদের একটি ত্রিভুজ, ত্রিভুজের নাম আমরা দিয়ে দিব ABC নাম দিয়ে দিলাম। এবার দেখো পাদ ত্রিভুজ পাওয়ার জন্য আমরা কি করব, এই শীর্ষবিন্দু থেকে BC বাহুর উপর লম্ব তৈরি করব। তাহলে এখান থেকে লম্ব বলতে একটু সোজা করে নিয়ে, এই যে আমাদের ধরো AD লম্ব, মানে এখানে ADটা লম্ব কার পর আছে, BCর পর আছে, আর এখানে B বিন্দু থেকে আবার ACর পর লম্ব তৈরি করব, এখান থেকে লম্ব, এটা হচ্ছে BE লম্ব, তাহলে BE লম্বটা তৈরি হবে ACর উপর, আর C বিন্দু থেকে এই যে AB বাহুর উপর লম্ব, তাহলে এখানে 3টি লম্ব একটি বিন্দুতে কি হবে, মিলিত হবে। এটা আমাদের একটা উপপাদ্য আছে, ক্লাস 9-এর উপপাদ্য, এই যে দেখো এই দিকের লম্ব, এটা আমরা F নাম দিয়ে দিলাম, তাহলে CFটা লম্ব আছে, CF লম্ব আছে AB বাহুর উপর, ঠিক আছে, আর লম্ব 3টি একটি বিন্দুতে মিলিত হয়, এটা আমাদের একটা উপপাদ্য আছে। আচ্ছা দেখো এই যে লম্ব, এবার এই লম্ব বিন্দুগুলো, এটা আছে লম্ব বিন্দুগুলো, এই লম্ব বিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজটা পাবো, চলো আমরা ত্রিভুজটা তৈরি করছি, মানে FD যোগ করি, FD, এদিকে FE যোগ করব, FE, এদিকে DE যোগ করব, DE, এই যে দেখো মানে এই যে আমাদের DEF, এই যে ত্রিভুজটা পেলাম DEF লম্ব বিন্দুগুলো যোগ করে, এই DEF ত্রিভুজটাকে বলা হয় পাদ ত্রিভুজ, তাই না, মানে এইভাবে যদি লম্ব হয় এত হলে চিত্রে যে ত্রিভুজটা আছে তাহলে চিত্রে চিত্রে যে ত্রিভুজ দেবো, ত্রিভুজ DEF কে, ত্রিভুজ DEF কে বলা হয় কি, পাদ ত্রিভুজ, এটা আমাদের বলেছে পাদ ত্রিভুজ, এই যে ত্রিভুজ DE কে বলা হয় পাদ ত্রিভুজ। বাস, এটা কিন্তু অ্যান্সার তোমরা এইভাবে লিখে দেবা, এভাবে ছবি এঁকে এভাবে লম্ব দেখিয়ে দেবা, হ্যাঁ, এইভাবে চিত্র থেকে, এবং এরা যে লম্ব হয় তার লম্ব নিয়ে যে ত্রিভুজটা তৈরি হলো আমাদের DEF ত্রিভুজটা, এই ত্রিভুজকে বলবো আমরা পাদ ত্রিভুজ, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এভাবে তোমরা পরীক্ষা করবা, তোমরা 2 নম্বর পেয়ে যাবা। আচ্ছা চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা বলেছে আমাদের সমীকরণ দেওয়া আছে এটা, তাহলে এই সমীকরণ থেকে আমাদের এর মানটা বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা সহজে মানটা বের করে নিতে পারবো। দেখো তো আমাদের যেটা আছে এখানে, দেখো তো আমাদের যেটা প্রথম সমীকরণটা আছে এটাকে আমরা সরল করে নেব। আমাদের যেটা আছে আমি লিখবো এখানে x/y প্লাস y/x সমান 1 আছে, তো আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করছি। তাহলে দেখো আমাদের লসাগু xy লসাগু, এটা y মিলে গেল x, আর এখানে
এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। এক্স এক্স মিলে গেল, তাহলে ওয়াই 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 গুণ করে ওয়াই স্কোয়ার এদিকে সমান সমান 1, এবার বর্জ্য গুণ করে নিই আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এটা এক্স ওয়াই হয়ে যাবে। আচ্ছা আমরা বাঁ দিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আগে মাইনাস এক্স ওয়াইটা নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে 0 হয়ে যাবে, সবাইকে বাঁ দিকে নিয়ে গেছি। আচ্ছা এখন আমরা করবো কি দেখো, এখন আমরা উভয় পক্ষকে আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করব। এই যে সমীকরণটা আছে উভয় পক্ষকে, এটা দিয়ে গুণ করছি, মানে এর সঙ্গে গুণ, এই যে বাম পক্ষের সঙ্গে গুণ করলাম, সমান সমান 0 ইন্টু এদিকে ছিল আমাদের 0 সঙ্গে গুণ হবে এক্স প্লাস ওয়াই। এই যে দেখো, এই যে উভয় পক্ষকে গুণ করলাম এক্স প্লাস ওয়াই দিয়ে। তাহলে দেখো এবার এখানে এটা দেখো তো, এটা একটা সূত্র আছে আমাদের উৎপাদকের সূত্র, এটা এটা বি ধরে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, মানে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই যে সূত্র এটা। আর এটাতে 0 সঙ্গে গুণ করে 0ই হবে। দেখো তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা বের করলাম, কত 0 পেয়ে গেলাম। আচ্ছা আমাদের যে রাশিটা আছে দেওয়া, এই যে দেখো, তাহলে এই যে রাশিটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো আমরা 0 পেয়ে গেলাম, তো প্লাস 8 রয়ে গেল। তাহলে দেখো এটা মানটা কত হবে, তাহলে 8 হয়ে গেল। তাহলে দেখো এই রাশিমালাটার মান আমরা কত পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম। অ্যান্সারটা কিন্তু আমাদের 8। চলে যাবো আমরা 5এর প্রশ্ন। দেখো 5এর প্রশ্নটা বলেছে কে এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, দ্বিঘাত রাশিটা আছে, এই রাশিটির একটি উৎপাদক হবে x-1। আচ্ছা দেখো আবার বহুপদী সংখ্যামালা, এটা বহুপদী সংখ্যামালা যেটা চ্যাপ্টার আছে সেখানকার অঙ্ক। তাহলে এর একটি উৎপাদক এটা হলো পরে আমরা দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা ভাগশেষ বের করব। সেই ভাগশেষটা কী হবে, 0 হবে, 0 সঙ্গে সমান করে কে এর মানটা বেরিয়ে আসবে। দেখো তাহলে এটা করবো আমরা এইভাবে, প্রথম বড় বহুপদী সংখ্যামালাটাকে আমরা f(x) ধরে নেব, এটাকে f(x) ধরে নাও, 4x² মাইনাস kx প্লাস 1 f(x) ধরে নেবা। আর যেটা ছোট বহুপদী ছিল যেটা ভাজকটা, এটা হচ্ছে বড়টাকে ভাজ্য বলা হয়, আর এটা ভাজক। ওকে, মানে এই ভাজক দিয়ে এটাকে দিয়ে এটা ভাগ করতে হয়। এটাই বলেছে এর একটি উৎপাদক। আর উৎপাদক যখন বলেছে ভাগশেষ 0 হয়, তা চলো আমরা ভাগশেষটা আগে বের করি। তা দেখো এই যে ভাজকটাকে আমরা কী করবো, 0 ধরে এখান থেকে এক্সের মানটা বের করে নেবা 1। এবার এখানে পুট করে দেবো এক্সের মানটা, এক্সের জায়গায় 1 বসাও, তাহলে এখানেও আমরা 1 বসাবো, মাইনাস কে ইন্টু এটা 1 হয়ে যাবে প্লাস 1। তা দেখো এটা এই যে আমাদের ভাগশেষ বের হচ্ছে, এই যে এই মানটাই হচ্ছে ভাগশেষ। এটা তাহলে হবে 1 স্কোয়ার 1, মানে 4 1 4, এটা মাইনাস এটা তো কে প্লাস 1। দেখো এটা দেখো 4 আর 1 এটা যোগ হবে, 4 আর 1 যোগ করে এটা হবে আমাদের 5, আর মাইনাস কে, এই যে আমাদের ভাগশেষটা। তো যখন আমাদের দেখো এর একটি উৎপাদক x-1 বলে দিয়েছি, যে উৎপাদক যদি হয়, উৎপাদক হয় মানে কি ভাগশেষ 0 হয়, তাহলে ভাগশেষ 0 মানে এটা 0 হবে। তার মানে এরকম কথাটা এইভাবে বলা হবে, লিখবা যেহেতু এই যে f(x)-এর একটি উৎপাদক এটা, মানে এর একটি উৎপাদক এটা, ঠিক আছে, এটা লিখবা যেহেতু এতের একটি উৎপাদক এত যদি হয়, তাহলে অতএব এইটা ভাগশেষটা 0, এই ভাগশেষটাকে আমরা 0-এর সঙ্গে সমান করে দেবো। মানে এই যে অতএব দিয়ে এখন লিখে দেবো, আমি ভাষাটা লিখলাম না, অতএব দিয়ে লিখে দেবো এই যে 0, ঠিক আছে, ভাগশেষ 0 হবে। যেহেতু এতের উৎপাদক এত, তার জন্য এই ভাগশেষটা কি 0-এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে তোমরা দেখো তো কে এর মানটা পেয়ে যাবা, মাইনাস কে সমান সমান দেখো -5, মাইনাস কেটে দাও, তার কে এর মানটা কত পেয়ে গেলো, 5 পেয়ে গেলো। দেখো আমাদের কে এর মান বেরিয়ে গেছে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 5। 6 নম্বর প্রশ্নটা, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এটা যে সরলরেখা, তাই তো। তো এই যে সরলরেখাটা আছে, মানে এই সমীকরণটা সরলরেখা হবে, এই লেখচিত্র তৈরি হবে, যেটা সরলরেখা পাবো, তার জন্য এটা সরলরেখা বলেছে। XY দিয়ে যে একটা সমীকরণ এক ঘাত, সেটা কি হয়, সরলরেখা তৈরি হয়। আচ্ছা এই সরলরেখার উপর অবস্থিত যে বিন্দুর ভুজ কোটির দ্বিগুণ সেটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, মানে যে বিন্দু, মানে বিন্দুটা বের করতে বলেছে। তাহলে ভুজ কোটির দ্বিগুণ বলেছে। দেখো ভুজ আর কোটি কী জিনিসটা, তাহলে এখানে দেখো আমাদের এখানে ভুজ কোটি বুঝতে হবে। এই যে একটি বিন্দু ধরো এক্স আর ওয়াই এরকম যদি বিন্দু হয়, তাহলে এক্সের পার্টটাকে ভুজ বলা হয় কোনো বিন্দুর, আর ওয়াইয়ের পার্টটাকে কোটি বলা হয়, ঠিক আছে। যে কোনো বিন্দুর প্রথমটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কোটি। তাহলে এখানে আমাদের দেখো বলেছে এটা এই যে ভুজ কোটির দ্বিগুণ বলেছে, কোটির দ্বিগুণ, তা কোটির দ্বিগুণ তো কোটিকে ধরে নাও, কোনো কিছু কোটিকে এ ধরে নাও। তো আমরা এখানে যদি বলি ধরি কোটি,
ঠিক আছে। ধরি কোটিটা আমরা কত ধরে নেব, এ ধরে নেব। এই যে কোটি যদি এ হয় তাহলে আমাদের ভুজটা দ্বিগুণ বলেছে কোটির, এই যে ভুজ কোটির দ্বিগুণ, তাহলে অতএব ভুজটা কত হবে, তাহলে ভুজ হয়ে যাবে আমাদের 2a হয়ে যাবে। কোটি যদি এ হয় তাহলে এই শর্ত থেকে ভুজটা পেয়ে যাব 2a পেয়ে যাব। তাহলে বিন্দুটা কী হবে, তাহলে অতএব বিন্দুটি হবে, এই যে বিন্দুটা হয়ে যাবে আমাদের 2a, এ। আগে ভুজ হয় তারপর কোটি হয়, এই যে ভুজ 2a আর কোটি এ। দেখো এই যে বিন্দুটা, এখন এই বিন্দুর স্থানাঙ্ক দরকার, মানে এর মানটা আমাদের দরকার, তখনই আমরা এই নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে এর মানটা কী করে পাবো, দেখো আমাদের এই যে বিন্দুটি তৈরি হলো, আমাদের এখানে প্রশ্নে কি বলেছে যে এই সরলরেখার উপর অবস্থিত বিন্দু, মানে এই বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থান করবে, এটা প্রশ্ন বলে দিয়েছে। তাহলে এরপর যদি অবস্থান করে তাহলে এই যে এক্সের পার্টটা, ঠিক আছে, মানে এটা হবে এক্সের মান, এটা হবে ওয়াইয়ের মান। এক্সের জায়গায় বসাতে পারবো এটা 2a বসাতে পারবো, আর ওয়াইয়ের জায়গায় বসাতে পারবো এ বসাতে পারবো, ঠিক আছে, এই শর্তে। ঠিক আছে, কোনো একটি সরলরেখার উপর যদি একটি বিন্দু বলে দেয় তাহলে এই বিন্দুটা কী হবে, এই সরলরেখাকে স্যাটিসফাই করবে। আর এদিকে এক্সের মান ওয়াই মান বসিয়ে কি উভয় দিকে সমান হয়, তাহলে আমরা দেখো বসাতে পারবো এক্সের জায়গায় ওয়াই জায়গায়। তাহলে আমরা যদি এখানে বসাই, দেখো তাহলে এখানে অতএব এই যে 3x আছে না, তাহলে এক্সের জায়গায় এখন কত বসাবো, 2a বসাবো। তাহলে আমরা বসিয়ে দেবো 2a প্লাস 2 ইন্টু ওয়াই জায়গায় বসাবো এ, এটা যে ওয়াইয়ের মান, তো দেখো এটা হয়ে যাবে আমাদের এ হয়ে যাবে। আর ডান দিকে ছিল আমাদের কত, 24। তাহলে এই যে আসলো এ দিয়ে সমীকরণটা, এখান থেকে আমাদের এর মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু জানতে হবে তোমাদের, যেটা বললাম খুব ইম্পর্টেন্ট কথা। কোনো একটি সরলরেখা এই যে আছে, এটা সরলরেখা, এটা কোনো একটি সরলরেখার উপর কোনো একটি যদি বিন্দু অবস্থান করে, এই যে বিন্দুটা অবস্থান করছে, তাহলে সেই সরলরেখার এক্সের জায়গায় তুমি এই পার্টটা বসাতে পারবা, এক্সের মানটা, আর ওয়াই জায়গায় এটা যে ওয়াইটা বসাতে পারবা। তাই হয় বসিয়ে দেখো আমরা এখান থেকে এর মানটা বের করে নিই। তাহলে এখানে এর মানটা সলভ করব, এটা হবে 6a, এটা হবে 2a, এটা হবে আমাদের 24, তা আছি, এটা আমাদের 8a 24, 8 3 24। তাহলে এ সমান কত, দেখো এই যে 3, তাহলে এর মানটা 3 পেয়ে গেছে, তারপর বিন্দুটি পেয়ে যাব। ওকে, তা দেখো তাহলে অতএব বিন্দুটি হয়ে যাবে, আমাদের কত ছিল, 2a ছিল, তো 2 ইন্টু 3, আর এ হচ্ছে 3, এই যে আমাদের, তাহলে বিন্দুটি হয়ে যাবে 2 3 6, এই যে 2 3 6, তা 6,3। এই যে আমাদের নির্ণীয় বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়ে গেলাম, নির্ণীয় বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 6,3 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের এটা বলেছিল, এই যে সেটি নির্ণয়, মানে বিন্দুটি বের করতে বলেছিল 6,3। এবার যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। চলো 7 প্রশ্নটা পড়া যাক, কী বলছে। আচ্ছা, ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে এই যে দুটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দুটি সমদূরবর্তী। এই যে ওয়াই অক্ষের উপর, দেখো আমি এইভাবে তোমাদের একটা ছবি এঁকে বুঝাই। তাহলে এই যে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে এই দুটো বিন্দু দেখানো 2,3 যদি আমরা তৈরি করি, তাহলে 2 3 ধরে এই জায়গায় বিন্দুটা আছে, এই বিন্দুটা, আর এটা এদিকে -1, দেখো এটা হচ্ছে -1, এদিকে 2, মানে এই জায়গায়, তাহলে এটা হচ্ছে এই জায়গা হবে, এই জায়গায় বিন্দুটা হবে, কোথায় হবে, এই জায়গায় বিন্দুটা হবে। তাহলে এই যে আছে দেখো এরকম, তাহলে এই বিন্দুটা আমাদের 2,3, আর এই বিন্দুটা আমরা নিলাম -1,2, এই দুটো বিন্দু। আর এখানে যেটা আছে আমাদের এই যে ওয়াই অক্ষের পর একটি বিন্দু আছে, এটা পি বিন্দুটা। তাহলে ওয়াই অক্ষের পর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো, মানে এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছি, যেটা এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী। মানে এখান থেকে দূরত্ব যা আছে, মানে এটা যদি আমরা নাম দিয়ে দিই, এটা এ, এটা যদি আমরা বি নাম দিয়ে দিই, তাহলে এখানে এপি আর এদিকে বিপি সমান হবে আমাদের। প্রশ্নে যেটা বলেছে জানো, প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে এপি সমান বিপি, এটা কিন্তু প্রশ্ন করে দিয়েছে। তাহলে এখন এপি, এবার দেখো, তো আমরা এপি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, তো পি বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা ধরে নেব, পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব। পি বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো, দেখো এই যে পি বিন্দুটা ওয়াই অক্ষের পর আছে না, তাহলে ওয়াই অক্ষের পর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হয়, প্রথমটা কিন্তু 0 হয়, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। প্রথম পার্টটা 0 হবে, তারপর পার্টটা কোনো কিছু, ঠিক আছে, কোনো কিছু বলতে আমরা ধরো ওয়াই ধরে নিলাম, এই যে প্রথমটা 0, তারপরটা ওয়াই। এই হলো আমাদের ওয়াই অক্ষের পর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 0, ওয়াই।
আচ্ছা, তাহলে আমাদের এখানে শুধু কি ওয়াইয়ের মানটা দরকার। ওয়াইয়ের মানটা পেয়ে গেলেই আমরা নির্ণয় বিন্দু যে পি বিন্দু স্থানাঙ্ক যে বের করতে বলেছিল সেই বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তো দেখো তো এখন আমরা 3টি বিন্দু পেয়ে গেছি। আমাদের প্রশ্নে বলে দিয়েছে এপি সমান পিবি, এই যে সমদূরবর্তী বলেছে। তাহলে আমরা এপি দূরত্ব বের করব আর বিপি দূরত্ব বের করব। তাহলে এপি দূরত্ব দেখো এই যে এপি, তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, তাই তো। তাহলে এখানে দেখো বা এই যে রুট ওভার এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বলতে দেখো আমরা যদি বলি 2 - 0, তাহলে আমরা বলবো 2 - 0 তার স্কোয়ার, ওকে, প্লাস হয় নিয়ম যেটা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। তারপর 3 - y, এই যে 3 - y তার হোল স্কোয়ার, এই যে এপি দূরত্ব এটা সমান সমান এবার বিপি, বিপি এই যে বিপি দূরত্ব। তাহলে এখানে আমরা করতে পারবো -1 - 0 তার হোল স্কোয়ার প্লাস আর এটা 2 - y তার 0, এই যে দেখো এই যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। আচ্ছা ইমপ্লাইজ, এটা সলভ করো। আচ্ছা ওই দিকে দেখো রুট ওভার আছে, রুট ওভার আমরা উঠিয়ে দিতে পারবো, রুট ওভার ভ্যানিশ। তাহলে এখানে আমাদের 2 এর স্কোয়ার রইল আর এদিকে রইল আমাদের 3 - y তার স্কোয়ার সমান সমান। আর এখানে দেখো তো রুট ওভার নাই, তাহলে আমাদের -1 আছে তার স্কোয়ার, 0 তো দাম নাই, আর এদিকে আছে 2 - y তার স্কোয়ার। দেখো এরকম সমীকরণ দাঁড়াবে। তো এখান থেকে কিন্তু দেখো এই সমীকরণ থেকে ওয়াইয়ের মানটা আমরা বের করে নিতে পারবো। চলো দেখো এটা 4, এটা a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1 পেয়ে যাবা। এখানে a - b হোল স্কোয়ার সূত্র মানে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, এই যে দেখো। তাহলে আমরা কী করবো এখানে, এটা হবে আমাদের 4 সরল করে এটা 9 হয়ে যাবে। এটা আমরা দেখো কত পেয়ে যাবো, এটা হবে আমাদের 6y। আচ্ছা তোমরা এখানে দেখো তো এই যে ওয়াই স্কোয়ার আর এদিকে আছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার সমান সমানে একই জিনিস কেটে যায়, এভাবে আমরা কেটে দিতে পারবো এটাকে। আচ্ছা এদিকে আমাদের 1 প্লাস এটা 2 এর স্কোয়ার 4, আর এখানে আমাদের দেখো এটা আমাদের হয়ে যাবে 4y, এই যে দেখো। তাহলে আমরা এটা 4 আর 9 এটা যোগগুলো আমরা কত পেয়ে যাবো, 13 পেয়ে যাবো, মাইনাস 6y, আর এদিকে এটা হবে আমাদের 5, এই যে 1 আর 4 5 মাইনাস 4y। এবার ওয়াইটিকে একদিকে করি, -6y প্লাস 4y, এটা 5 মাইনাস 13। তাহলে দেখো এখানে হয়তো -6y, সরি এখানে দেখো এখানে যোগ বিয়োগটা করতে হবে। তাই এটা আমাদের -6y প্লাস 4y, এটা হবে -2y, আর এটা আমাদের -13 থেকে 5 চলে যাবে, তাহলে মাইনাস কত হবে দেখো। তাহলে এখানে 13 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে কত হবে আমাদের 8 হবে, 8 5 13 হয়, তাহলে -8, মাইনাস কেটে যাবে আর 2 4 8। তাহলে আমরা ওয়াইয়ের মানটা কত পেয়ে যাবো, ওয়াইয়ের মানটা পেয়ে যাবো আমরা 4 পেয়ে যাবো। দেখো ওয়াইয়ের মান পেয়ে গেছি, তাহলে আমরা নির্ণয় বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো। নির্ণয় বিন্দু স্থানাঙ্ক যেটা আমাদের ওয়াই অক্ষের পর বিন্দুর স্থানাঙ্ক যে বের করতে বলেছিল, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে কত, এই যে দেখো আমাদের যে ওয়াই অক্ষের উপর যে বিন্দু প্রথমটা 0, তারপরে ওয়াই আর ওয়াইয়ের মান 4, তাহলে 0,4, এই যে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে পি বিন্দু যেটা স্থানাঙ্ক যেটা পেলাম, এই যে পি বিন্দু স্থানাঙ্ক কত পেয়ে গেলাম, 0,4 পেয়ে গেলাম, ওয়াইয়ের মানটা 4 পেলাম, ওকে। যে খুবই ভালো প্রশ্ন বলেছিল কিন্তু এটা, এইসব পরীক্ষা কিন্তু খুব প্রশ্নগুলো আসে। এই আমরা 0,4 এখানে তোমাদের লিখে দিলাম। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছি। আচ্ছা এটা সহজ প্রশ্ন আছে, দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তা আমরা প্রথমে করব কি, আমরা প্রথমে এই যে রাশিটা আছে তো সেখানে গুণটা করে নিই আমরা, যে x² প্লাস, দেখো আমরা যদি গুণটা করে নিই এখানে, এটা আমাদের px, মানে এটা মিডিল ফ্যাক্টরের মতন এই পার্টটা সাজানো আছে, তারপর আমরা কি গুণ করে নিতাম না, যে x p প্লাস 1 একদম মিডিল ফ্যাক্টরের মতনই হবে সরলটা। চলো দুটো করে কমন নিতাম, তো এখান থেকে x কমন যাবে, x প্লাস p, আর এখান থেকে দেখো এই জায়গায় মনে রাখবা কমনটা, এখানে কি কমন নেবা, প্লাস এখানে 1/p কমন নিয়ে নাও, ঠিক আছে। মনে রাখবা তোমাদের যে মিডিল ফ্যাক্টর মানে এই পার্টটা আর এখানকার পার্টটা সমান হবে, মানে এখানে x আছে তো x করে থাকবে, তো 1/p কমন নিলে পরে এক্সটা থাকবে এই জায়গায়, দেখো এই যে এক্সের সঙ্গে এক্সটা মেলাতে হবে আমাদের, তাহলে 1/p কমন নেবা, এটা মনে রাখতে হবে। আচ্ছা প্লাস সাথে প্লাস হয়ে যাবে, এটা চিহ্ন গুণ হয় প্লাস, আর এখানে দেখো এই যে 1 আছে,
তাহলে এখানে আমরা কী নেব, তাহলে এখানে কিন্তু আমাদের পি হয়ে যাবে, এটা পি। কারণ যদি পি হয় তাহলে এটা মানে কি কমন, মানে এটা গুণ হবে না, এই দুটো গুণ হয়ে আবার এটা আসার কথা, তাহলে 1/p গুণিত পি, এটা কোথায় যাবে, এটা আমাদের 1-এ দাঁড়াবে, পি কেটে যাবে, তাই তো। এই যেরকম এখানে পি, এই যে আমাদের পি ছিল, এর সঙ্গে তুমি 1/p গুণ করবা, তাহলে পি কেটে গিয়ে কত 1 থেকে যাবে না, এই যে দেখো। তাহলে এই যে মানে এখানে মনে করছে যে 1/p তো কমন যাচ্ছে না, তাহলে আমরা কীভাবে কমনটা নিব, তাই যে পি রেখে কমনটা নেওয়া যাবে। এখানে আরেকটা বুদ্ধি আছে এই জিনিসটা বোঝার জন্য, দেখো আমি এখানে বলি তোমাদের। ধরো যে এখানে 1 আছে, কমন যাচ্ছে না, তুমি 1/p কমন নিয়েছো, তুমি ভাবছো যে এখানে তো 1/p নয়, তো আমরা কী করে কমন নিব, মানে যেটা কমন যাবে না, এই যে 1 ছিল না, তার নিচে 1/p নিয়ে নাও। তুমি যে 1/p কমন নিয়েছো আর দেখতে পাচ্ছ যে কমন যাচ্ছে না, তার নিচে দিয়ে দেবা হরে, কী দিয়ে দেবা, 1/p দিয়ে দেবা, তাহলে 1/p। এটাকে সরল করে দেখো, এটাকে সরল করে তোমরা কিন্তু পি পেয়ে যাবা। এই যে দেখো সরল মানে কি, উপরেরটা রেখে দিয়ে নিচে যে ভগ্নাংশটা 1/p এটা উল্টে যায়, মানে p/1 হয়ে যাবে, এটা 1 কেটে গেল, দেখো কত রয়ে গেলো আমাদের, এই যে 1 কেটে গেলে আমাদের পি রয়ে গেল, দেখো পি পেয়ে গেলাম। এই বলে কমন, মানে কমন না গেলেও কমন নেওয়া যায়। আচ্ছা যাই হোক, মনে রেখে দেবো 1/p কমন যাবে, এটা রইবে, মানে ঠিক এই পার্টটা সমান হবে, যেভাবে তোমরা মিডল ফ্যাক্টর করতাম। আচ্ছা দেখো, এটা যদি আমাদের মিলে যায়, তাহলে এখানে আমাদের x প্লাস পি কমন, পরে থেকে গেল আমাদের এক্স প্লাস, এখানে পরে থেকে গেলো প্লাস 1/p, দেখো এই দুটো যে চলে গেলো, মানে এখান থেকে এটা চলে আসলো, সরি এটা আমাদের বন্ধু এটা ছুটে গেছে, এই যে x প্লাস পি কমন নিয়ে নিলাম, তাহলে এই পার্ট থেকে x প্লাস পি নিয়ে নিয়েছো, তো এখান থেকে x থাকলো না, আর এই পার্ট থেকে এই যে দুটো পার্ট আছে, এই যে পুরো পার্ট থেকে এটা নিয়ে নিয়েছো এখানে, তাহলে আমাদের কে পড়ে আছে, এই যে প্লাস 1/p পড়ে আছে, দেখো এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, x প্লাস পি ইন্টু এক্স প্লাস 1/p। আচ্ছা তারপরের প্রশ্নটা, এবার আমরা চলে যাব দেখো 9 নম্বর প্রশ্নে। আচ্ছা 9 নম্বর প্রশ্নটা আরও ভালো প্রশ্ন আছে, এটা তোমাদের ভালো করে এবং মনোযোগ সহকারে তোমাদের কিন্তু দেখতে হবে। তো চলো আমরা 9 নম্বর অঙ্কটা পড়া যাক। দেখো প্রশ্নটা আমাদের কি বলছে, তো এখানে আমাদের যা আছে ABCD সামুদ্রিক আছে, এই সামুদ্রিকের বলেছে AB গ্রেটার দেন AD, মানে ABটা বড় AD চেয়ে, এটা হয় তারা প্রমাণ করতে বলেছে কোন BAC এই কোণটা ছোট হবে কোন DAC চেয়ে, মানে কোন BAC লেস দেন কোন DAC, এটা প্রমাণ করতে হবে এটা থেকে। আচ্ছা দেখো খুবই ভালো একটা প্রমাণ আছে। তো আমরা প্রথমে আগে এই যে ABCD সামুদ্রিক বলেছে, এই সামুদ্রিকটা আমরা আগে ছবি এঁকে নেব। দেখো তার সামুদ্রিক ছবিটা আমি এভাবে আঁকছি, এই যে আমাদের একটা সামুদ্রিক, এই যে দাঁড়া, এই যে আমাদের একটা সামুদ্রিক আঁকলাম, সামুদ্রিকের নাম ABCD, ABCD আমাদের সামুদ্রিক আছে। আচ্ছা সামুদ্রিকের ধর্ম যেটা AD সমান্তরাল BC, মানে AD সমান হবে, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়, AD সমান সমান হবে BC, আর AB সমান সমান হবে DC, এটা সমান হবে, আর AD সমান্তরাল BC হবে, মানে এখানে যেটা বলবো যে এবং AD সমান্তরাল BC, আর এখানে আমরা একটা ভেদক ধরে নেব, এই যে AC কর্ণ আমরা টানি, ঠিক আছে, এই যে কর্ণ AC কর্ণটা আমরা যুক্ত করলাম, AC কর্ণ টানলাম, এবং যে তাহলে AD সমান্তরাল BC আর ACটা ভেদক, এবং ACকে আমরা কি ধরে নেব, ভেদক ধরে নেব, AC হচ্ছে আমাদের ভেদক। তাহলে দেখো তো এভাবে AD আর BC যদি সমান্তরাল হয় আর ACটা যদি ভেদক হয়, তাহলে আমরা কোণ সমান বলতে পারবো, এই যে দেখো এই যে DAC মানে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হবে, এরা একান্তর কোণ হবে, মানে এখানে হবে অতএব কোণ এই যে DAC এই কোণটার সঙ্গে সমান হবে এই কোণটা হচ্ছে ACB, কোণ ACB, ওকে। এটা সমান্তর সরলরেখা, এই যে AD সমান্তরাল BC, ACটা ভেদক, তাহলে একান্তর কোণ সমান, এটা আমাদের কাজে লাগবে। আর AD সমান্তরাল BC এটাও আমাদের কাজে লাগবে, সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়। আচ্ছা আমাদের যে দেখো যেটা আমাদের এখানে দেওয়া আছে প্রমাণে, দেখো এই যে AD গ্রেটার দেন AB গ্রেটার দেন AD আছে, যেটা মানে এই যে ABC ত্রিভুজের এই যে ABটা গ্রেটার দেন AD যেটা বলেছে, মানে এখানে ত্রিভুজটা আমরা এখানে ত্রিভুজটা আগে লিখছি, দেখো এই যে ত্রিভুজ আছে, তো ত্রিভুজ ABC
এবিসি এর ত্রিভুজ এবিসি এর আমরা যদি বলি এবিটা গ্রেটার দেন বিসি পাবো এখানে, এই যে এবি গ্রেটার দেন বিসি, তাই তো। দেখো এই যে এবি বাহুটা বড় হবে বিসির চেয়ে, তাই তো। তাহলে এটা আমরা লিখতে পারবো ত্রিভুজ এবিসি থেকে। তাহলে এবিসি, এই যে এবিসি গ্রেটার দেন, এই যে এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো যে এবিসি গ্রেটার দেন, মানে ত্রিভুজ এবিসি থেকে আমরা বলতে পারবো এবি গ্রেটার দেন বিসি, মানে এবি বাহুটা বড় হবে বিসির চেয়ে। লক্ষ্য করো, এটা বড় আছে, এটা ছোটো বাহু আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো আমরা এখান থেকে কী বলতে পারবো, এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এই যে বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে আর ছোট বাহুর বিপরীত কোণটা ছোট হবে, ঠিক আছে। মানে আমাদের দেখো যে এই কোণটা এই কোণে যে ছোটো হবে, এটা ক্লাস 8-এর উপপাদ্য। মানে বড় বাহুর, এই যে বড় বাহুর বিপরীত কোণ বড় আর ছোট বাহুর বিপরীত কোণ ছোট। তাহলে আমরা এখান থেকে এবিটা যেহেতু বড় বাহু, তাহলে এবির যে বিপরীত কোণটা যেটা আছে, এই কোণটা কী আছে, এই কোণটা আছে আমাদের এসিপি, মানে কোণ এসিপি। এটা আমাদের হয়ে যাবে বড়। কার চেয়ে বড়? কোণ এই যে আমাদের আছে কোণ, এই কোণের নামটা কী দেবো, এই কোণের নামটা আমরা বলবো বিএসি, ঠিক আছে, এটা নাম, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি কি দেখাচ্ছি এখানে, এটা একটু বাদ দিতে ইচ্ছা, আমি এই জায়গাটা এখন তৈরি করছি না। তার আগে দেখো তো এই যে এবি গেলে যে বিসির মান আমরা বলতে পারবো এডি, তাহলে আমরা এখানে লিখলাম এবি, এই যে এবি গ্রেটার দেন আমরা বিসি বলে দেবো। এই যে দেখো এবি গ্রেটার দেন, আচ্ছা দাঁড়াও আমরা এই পার্টটাকে বাদ দিতেছি, এই জায়গাটা, ঠিক আছে, এটা একটু বাদ দিয়ে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো তো আমাদের যেটা আছে, আমাদের প্রশ্ন যেটা বলেছে এই যে এবি গ্রেটার দেন এডি বলেছে, তো দেখো আমাদের এখানে প্রশ্ন বলেছে আমাদের কি দেওয়া আছে, যা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এবিটা, এই যে এখানে দেখো যেটা বলেছে প্রশ্নে, এই যে এবি গ্রেটার দেন এডি আছে দেওয়া, তাহলে এবি গ্রেটার দেন এডি, এই যে এবি গ্রেটার দেন এডি আছে। আচ্ছা, এখান থেকে দেখো তো আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা যেটা করতে পারবো, এই যে এবি গ্রেটার দেন, এই যে এডির মান দেখো বিসি, তাহলে এডির জায়গায় আমরা বিসি বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, তাহলে এডির জায়গায় বিসি বসিয়ে দিলাম। এবার দেখো আমাদের এখানে এই যে এবি আছে, তাহলে এবি বাহুর, এই যে দেখো এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজ, এবার দেখো তাহলে এবিসি ত্রিভুজের এবি বড় বাহু, এখানে দেখো এবিটা বড় বাহুর বিপরীত কোণটা হবে বড় কোণ, তাহলে এই যে কোণটা আছে এসিবি, কোণ এসিবি এটা হবে আমাদের বড়। এবার বিসি বাহুটা, এই যে বিসি বাহুটা ছোটো বাহু, তার ছোটো বাহুর বিপরীত কোণটা হবে ছোট, তাই তো। তাহলে আমাদের এখানে দেখো তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের ছোট। এই যে দেখো আমাদের ছোটো কোণটা দাঁড়াবে এই যে কোণটা, মানে এখানে কোণটা আছে বিএসি কোণটা, বিএসি, দেখো এই কোণটা আমাদের ছোট, তাই না। এই যে বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট, তাহলে এই কোণটা এই কোণের চেয়ে বড়। আচ্ছা, এবার দেখো তো আমরা কী করবো, এখানে এই যে কোণ এসিবি আছে না, তাহলে এখানে দেখো এই যে এসিবি কোণটা, দেখো আমরা এসিবি কোণের মানটা কিন্তু বের করে রেখেছি আমরা, এই যে কোণ এসিবি সমান ডিএসি, তাহলে কোণ এসিবি জায়গায় কোণ ডিএসি আমরা লিখে দেবো। তাহলে এটা আমরা লিখবো এখানে কোণ ডিএসি, তাহলে দেখো এটা বড় হয়ে গেল কোণ বিএসির চেয়ে, তাই না। দেখো এটাকে শুধু ঘুরিয়ে আমরা যদি লিখে দিই, এটা আমরা আগে লিখলাম কোণ বিএসি, এই কোণটা হবে আমাদের ছোটো এর চেয়ে, মানে এটা বড় এটা ছোট, এটা আমাদের ঘুরিয়ে যাবে, তাহলে কোণ ডিএসি। এই যে দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, মানে এই যে কোণ বিএসিটা ছোট হবে কোণ ডিএসির চেয়ে, মানে এটা যদি হয় এটা হলে পরে এটা আমাদের প্রমাণ হবে। দেখো প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেছে, ওকে। এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, আমরা এখানে করে দিয়েছি প্রুফড। দেখো এইভাবে কিন্তু তোমরা সহজে প্রমাণটা করে নিতে পারবা, ওকে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তোমাদের এখানে বলি এই অঙ্কের ক্ষেত্রে যেটা আমি এখানে বললাম না, এই যে এটা যে দেখালাম তোমাদের, যে এই যে বড় বাহুর বিপরীত কোণ বড় হবে আর ছোট বাহুর বিপরীত কোণটা ছোট হবে, এটা কিন্তু ক্লাস 8-এর উপপাদ্য আছে, ঠিক আছে। এই কারণটা তোমরা লিখতে পারো পাশে, ঠিক না, ক্লাস 8-এর উপপাদ্যর ধর্ম কাজে লাগিয়ে কিন্তু এটা আমাদের প্রমাণটা হয়েছে, ওকে। আচ্ছা চলো
এবার আমরা দেখো আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। 10 প্রশ্নটা আমাদের আছে ত্রিভুজ এবিসি এই যে আছে এটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। তো এই ত্রিভুজের এডি মধ্যমা বলেছে, জি ভরকেন্দ্র বলে দিয়েছে। তাহলে ত্রিভুজটির বাহুর এই যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 3√3 সেমি হলে এজি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে। তা দেখো তো আমাদের সমবাহু ত্রিভুজের ছবিটা আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ছবিটা এইভাবে করে 3টি বাহু দৈর্ঘ্য সমান আমরা তৈরি করে নেব। তাহলে এখানে সমবাহু ত্রিভুজ, ধরো এটা আমাদের একটা মধ্যমা, এই যে এডি এবিসি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, এইডিটা হচ্ছে মধ্যমা। আর ভরকেন্দ্র হবে এই জায়গায়, ভরকেন্দ্র যেটা জি বিন্দু, আর ভরকেন্দ্র ধর্ম এদিকে 2 হবে, এদিকে 1, জি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে এজি দৈর্ঘ্য বের করতে বলেছি। তো আমরা যে মধ্যমা এডি আছে না, এডি কিন্তু আমাদের মধ্যমা, এই মধ্যমাটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই মধ্যমা দৈর্ঘ্য বের করতে পারবো এডিটা। কি করে পাবো দেখো, সমবাহু ত্রিভুজের মধ্যমাটাই হবে আমাদের উচ্চতা এবং মধ্যমাই হবে লম্ব। হ্যাঁ, এডিটাকে আমরা মধ্যমা বলতে পারবো, আর এডিটা হবে উচ্চতা বা এডিটা হবে লম্ব, মানে এই যে এডি লম্ব বিসি। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের এখানে এটা, তাহলে এটা যদি আমাদের এই যেটা যদি লম্ব হয়ে যায়, তাহলে দেখো এই যে দেখো তো এডিটা কিন্তু এখানে মধ্যমা, এডিটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের মধ্যমা, এটাই হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমাদের জানতে হবে। এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতার একটা সূত্র আছে, সেই উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। দেখো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 3√3, তাহলে 3√3 এই হচ্ছে আমাদের এই যে উচ্চতার দৈর্ঘ্য, মানে এডি দৈর্ঘ্য, মানে এডিটা বের করছি আমরা। তাহলে এটা যদি আমরা সলভ করি, তাহলে এখানে দেখো এই যে 3টা বসে যাবে, আর √3 গুণ হবে, √3 গুণ করে 3 পেয়ে যাবো, নিচে 2, তাহলে এটা পেয়ে যাবো আমরা 9/2 পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু এডির মান, এই যে উচ্চতা মধ্যমা। তাহলে এখন আমরা মধ্যমা এডি পেয়ে গেছি। আর এখানে দেখো এখানে যেটা আছে, এই যে আমরা যে লিখি এখানে এজি = জিডি, এই যে এদের অনুপাতটা কত, সমান 2:1, এজিটা 2 আর জিডিটা হচ্ছে 1, তাহলে এজি জিডি লিখতে পারবো 2:1। তাহলে এই অনুপাত থেকে আর মোটটা আমাদের এডি যেটা পুরো এডির বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে এজির মানটা পেয়ে যাবো সহজে। তাহলে এজি দেখো অনুপাতের ধর্ম, এই যে এজি হচ্ছে 2, তাহলে 2 আনুপাতিক যোগ 2 আর 1 যোগ মানে 3 হবে। এই যে 2 আর 1 যোগ করে 3, আর গুণ হবে আমাদের এই যে মোট যেটা এডি থেকে আমরা এজি বের করছি, তাহলে এডিটা আমরা পেয়েছি 9/2। এই যে দেখো, তাহলে আমাদের এটা সরল করে অ্যান্সারটা চলে আসবে 3 3 এর 9, 2 2 কেটে দিলাম। তাহলে আমরা এজির মান কত পেয়ে গেলাম, এজির মান পেয়ে গেলাম 3 সেমি। এই যে আমাদের এককটা এখানে দেখো, আমাদের এখানে এই যে সেমি বলেছে বাহু দৈর্ঘ্য, তাহলে এককটা কিন্তু আমাদের সেমি আছে। এই যে তাহলে আমরা পেয়ে গেলাম এজির দৈর্ঘ্য, এজির মানটা পেয়ে গেলাম 3 সেমি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এরপরের প্রশ্ন চলে যাবো আমরা 11 নম্বর প্রশ্ন। তো আমাদের বলেছে কোনো বৃত্তের কেন্দ্র থেকে 24 সেমি দীর্ঘ একটি জে এর দূরত্ব 5 সেমি বলে দিয়েছে। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো তো, প্রশ্নটা একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের একটু সিলেবাসের বাইরে থেকে আছে, এখানে ক্লাস 10-এর ধর্ম কাজে লাগবে। তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো ক্লাস 10-এর নিয়মগুলো। তো এখানে আমাদের কী করতে হবে, একটা বৃত্তর ছবি তৈরি করতে হবে। এই যে আমাদের একটা বৃত্ত আছে, আর এখানে আমাদের কেন্দ্রবিন্দু, বৃত্তের কেন্দ্রবিন্দুর নাম ও দিয়ে দিলাম। কি বলেছে, কোনো বৃত্তের কেন্দ্র থেকে 24 সেমি দীর্ঘ একটা জে আছে আমাদের, এই যে আমাদের জেটা ব্যাস নয়, কারণ ব্যাসও একটা জে হয়, তাহলে এমনভাবে একটা জে নিব যেটা আমাদের ব্যাস হবে না। তা ব্যাস নয় এইরূপ একটি জে, যেটা এবি নিলাম, সেই এবি দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে দেখো প্রশ্নে। এই যে 24 সেমি দীর্ঘ একটি জে, তাহলে এই জে এর দৈর্ঘ্য এখানে বলেছে 24 সেমি। তাহলে সেই জে এর দূরত্ব মানে কেন্দ্র থেকে, দেখো কেন্দ্র থেকে 24 সেমি দীর্ঘ একটি জে, মানে এই যে এবি জে এর উপর কেন্দ্র থেকে দূরত্ব বলেছে, মানে এই যে দূরত্বটা, যেটা আমরা নাম দিয়ে দিলাম পি, নাম দিলাম ওপি। এই ওপির দূরত্ব যেটা বলে দিয়েছে এই যে 5 সেমি, এটা আমাদের ওপিটা 5 সেমি।
প্রশ্নে ওপিটা আমাদের দেওয়া আছে 5 সেমি। ওকে, তাহলে আমাদের ভিতরে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ব্যাস বলতে আমরা আগে ব্যাসার্ধটা দেখো তো, ও এ ব্যাসার্ধ। তাহলে ও এ ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করবো, ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাস পেয়ে যাবো, ব্যাসার্ধের ডবল ব্যাস। তাহলে আমাদের এখানে ও এর দৈর্ঘ্যটা আগে বের করবো প্রথমে, তাই না? ও এর দৈর্ঘ্য কত এর আগে বের করবো, এটা কিন্তু চাইনি, কিন্তু ও এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলেই আমরা ব্যাসটা পেয়ে যাব। আচ্ছা, তা দেখো তো আমরা ও এ পাবো কী করে? তার আগে আমরা এপি বের করব। এবি জানা আছে, এপি পাবো এই যে ক্লাস 10-এর ধর্মে। ক্লাস 10-এ আছে তোমাদের, তোমরা 9-এ পড়ছো, ক্লাস 10-এ যখন উঠে যাবা তখন এটা বুঝতে পারবা। দেখো এই যে এপিটা হবে না, এপিটা হবে এবি এর অর্ধেক হবে। এই যে এপি হবে এবি বাহুর অর্ধেক, এবি যে এর অর্ধেক হবে এপিটা। কেন হবে দেখো কারণটা এখানে, ঠিক আছে? এখানে যেটা লিখতে হবে যে ব্যাস নয়, চলো আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে কারণটা। এই যে ব্যাস নয় বলতে যে এবি যেটা আছে এটা তো ব্যাস নয়, এইরূপ কোনো সেটা একটু বড়ার মানে দিই, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা। এই যে কেন্দ্রগামী লম্ব সরলরেখা যেটা ওপিটা কিন্তু লম্ব এবির পর, ঠিক আছে? যে কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে করবে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর একটা উপপাদ্য, যেটা আমি লিখে দেখালাম, ঠিক আছে? কি লিখলাম? ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে সমদ্বিখণ্ডিত করবে বলতে এপি সমান পিবি হবে। মানে এখানে আমাদের কি হবে? এপি সমান পিবি হয়ে যাবে। তাহলে এপি আর পিবি সমান হলো পরে পিটা হবে এবি বড় মধ্যবিন্দু, তাহলে এপিটা হবে এবির অর্ধেক। তার জন্য আমরা লিখলাম এপি এবি এর অর্ধেক লিখলাম। ওকে, তাহলে এখানে এবির বাহুর মান তো এখানে বলে দিয়েছে, এখানে গুণ চিহ্ন দিব, এটা হচ্ছে 24 সেমি। তাহলে এটা কাটাকাটি করলে এটা 12 পেয়ে যাবা। তা দেখো আমরা এপিটা কত পেয়ে গেলাম? এপিটা পেয়ে গেলাম আমরা 12 সেমি। এই যে দেখো, এই এপি পাওয়ার যে নিয়মটা, এটা কিন্তু ক্লাস 10-এর একটা উপপাদ্য আছে, সেই ধর্ম কাজে লাগিয়ে কিন্তু আমরা এপিটা পেয়ে গেলাম। তো দেখো এপি পেয়ে গেলাম 12। এখন এটা সমকোণী ত্রিভুজ, এটাতে লম্ব ওপিটা এবি বাহুর উপর লম্ব হবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজে দেখো দুটো বাহুর মান জানা হয়ে গেছে, তাই 3 নম্বর বাহুটা এটা তো অতিভুজ বাহু, তাহলে ও এ অতিভুজ বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে সমকোণী ত্রিভুজে যেটা ধর্ম অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে ও এ, এই যে অতিভুজ স্কোয়ার ও এ স্কোয়ার সমান ভূমি, এটা আমরা এপিটাকে ভূমি নিয়ে নিলাম, এপি স্কোয়ার, আর ওপিটা লম্ব স্কোয়ার। তা দেখো এপি আমাদের 12 স্কোয়ার, আর ওপি হচ্ছে আমাদের 5 স্কোয়ার, এটা হবে 144, এটা আমাদের 25, এটা যোগ করে পেয়ে যাবা 169 পেয়ে যাবা। দেখো তাহলে ও এ স্কোয়ার যদি আমাদের 169 হয়, ঠিক আছে? তাহলে আমরা ও এ কত হবে? তাহলে ও এটা হবে আমাদের 169 বর্গমূল, যেটা 13 পেয়ে যাবা। তাহলে এই যে দেখো ও এ 13 সেমি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ও এ ব্যাসার্ধ 13 সেমি হলে আমরা দেখো বৃত্তের ব্যাস পেয়ে যাব। তাহলে বৃত্তের ব্যাস আমাদের হবে এই যে 2 × 13 সেমি। তাহলে কত পেয়ে যাবো আমরা? এটা হবে 26 সেমি। এই যে বৃত্তের ব্যাস যে বের করতে বলেছিল, অ্যান্সারটা আমাদের 26 সেমি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 12 নম্বর প্রশ্ন। তো এটাই আমাদের আজকে ক্লাসের শেষ প্রশ্ন। তো আমরা শেষ প্রশ্নটা করে নিব, এটা লগের অঙ্ক আছে। আচ্ছা, তো সব অঙ্ক করে দিচ্ছি তোমাদের যদি কোনো জায়গায় ডাউট মনে হয় তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবা। আর কোনো অঙ্ক যদি কম বুঝতে পারো, সমস্যা হয়, তাহলে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্ট করবা, ঠিক আছে? এবং ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবা এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা। এবং যারা নতুন আছো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের শেষের প্রশ্নটা আমরা দেখে নিই কী বলছি। লগের অঙ্ক আছে এটা। দেখো আমাদের এখানে এই যে মানটা যেটা আছে প্রমাণ করতে বলেছে 1 দেখাতে হবে বাম পক্ষটা। তো চলো আমরা এটা বাম পক্ষটা সরল করব, বাম পক্ষটা সরল করে 1 দেখাবো আমরা। তো এখানে দেখো আমরা বাম পক্ষটা টুকবো 1/log
আছে এ নিধান আর বিসি লগারিদম, দেখো এটা আছে, আর প্লাস 1 আছে। আচ্ছা দেখো 1 যেটা আছে না, এই 1কে আমরা কি লিখছি, দেখো 1কে লিখব লগ এ নিধানের সাপেক্ষে এর লগারিদম। দেখো এটা কিন্তু লেখা যাবে, মানে এই যে নিধান আর লগারিদম, এটা নিধান এটা লগারিদম, নিধান আর লগারিদম যদি সমান হয়ে যায় তাই লগের মানটা হয়ে যাবে 1। এটা যদি 1 হয় তাহলে 1-এর জায়গাটা লিখতে পারবো। আচ্ছা দেখো আমরা এটা লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা চলে আসবো এই জায়গায়, এখানে লিখবো 1 যেটা আছে যে লগ বি, আর এখানে লগারিদমটা সি আছে, তাহলে দেখো প্লাস এখানে যে 1 আছে এই 1-এর জায়গায় লিখবো লগ, দেখো এখানে নিধানটা এ ছিল না, তাই নিধানটাকে দেখে আমরা এ আর এ লিখেছি, এ নিধান লগারিদম এ। এখানে যে নিধানটা বি আছে তাহলে এখানে আমরা নিধানটাও বি নেব আর লগারিদমটা বি নেব, এই যে বি দুজন সমান হলেই 1 হয়ে যাবে। তা দেখো এই যে 1-এর জায়গায় আমরা এটা লিখতে পারবো। চলে এসো পরের পার্টটা, এটা 1/log, তারপরে আমাদের কত আছে দেখো, এই যে সি নিধানের সাপেক্ষে এই যে আছে এ বি লগারিদম প্লাস, আবার এখানে 1 আছে, আবার এই 1-এর জায়গায় কী লিখবো, দেখো আমরা 1-এর জায়গায় লিখবো লগ, নিধানটাও নেব আমরা সি আর লগারিদমটা সি, এই দেখো তাহলে 1গুলোর জায়গায় আমরা এইভাবে কিন্তু লিখে দিয়েছি। তাহলে এখানে দেখো তো আমরা এবার সরলটা করব, এখানে দেখো 1/, দেখো এবারে নিধান কিন্তু সমান আছে, নিধান যদি সমান থাকে তাহলে লগ যে যোগের আকার আছে না, তাহলে যে লগারিদমগুলো গুণের আকারে হয়ে যাবে নিধান সমান হলে পরে, মানে এটা সূত্র যেটা আছে এটাভাবে লিখতে পারবা, লগ এ নিধানের সাপেক্ষে এই যে নিধান মিলে গেছে, নিধানটা দিয়ে দিলাম, আর এই বিসি আর এ গুণ হয়ে যাবে, ঠিক আছে, মানে এখানে বিসি এ হয়ে যাবে আমাদের, এই যে বিসি এ এটা গুণ হয়ে গেল, এটা মনে রাখবা, নিধান সমান হলে লগারিদমগুলো গুণ করে নিবা, দেখো এটা পেয়ে গেলাম। একইভাবে এখানে এই যে লগ, এখানে দেখো নিধানটা সমান আছে তার লগারিদমগুলো গুণ হয়ে যাবে, তো এখানে সি এ এই বিটা আছে সি এ বি গুণ হয়ে যাবে। আচ্ছা নিধানটা বি আছে, বিটা দিতে হবে, এই যে বি নিধানের সাপেক্ষে লগারিদমগুলো গুণ সি এ বি প্লাস 1/, এখানেও দেখো লগ, দেখো একটা লগ হয়ে যাবে, দুটো লগ একটা লগ হয়ে যাবে, সি নিধানটা মিলে গেছে, তা সি নিধানটা রেখে দেবো আর লগারিদমগুলো গুণ করে নেবো, এ বি আর সি গুণ করে নেবো, তাহলে এ বি সি। দেখো এবার আমরা এখন করবো কি, এখন আমরা এই যে 1/, আছে না, তাহলে 1/কে আমরা কি লিখবো, লগ শুধু করে দেবো, 1/, করবো না। তাহলে এইভাবে যদি 1/কে শুধু লগ লিখো, মানে উল্টায় দিচ্ছ লগটাকে, তাহলে লগ উল্টালে এরা উল্টে যাবে, এই যে লগারিদম নিধান হয়ে যাবে আর নিধানটা লগারিদম হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো লগারিদমগুলো কিন্তু এটা বিসি এ বলতে এবিসি আছে, এটাও আমাদের এবিসি, এটাও তো এবিসি, তাহলে আমাদের দেখো এই যে এবিসিটা হয়ে যাবে নিধান, আর এই যে নিধানটা হয়ে যাবে লগারিদম, চেঞ্জ হয়ে যাবে উল্টো করে লিখলে পরে, যদি 1/, আছে লগ লিখেছি 1/, করে নিই তাহলে উল্টে যাবে এরা প্লাস। একইভাবে এখানে লগ, এই দেখো এটা সি এ বি বলতে এবিসি, তাহলে নিধানটা হয়ে যাবে আমাদের এবিসি আর নিধানটা হয়ে যাবে এখানে লগারিদমটা হয়ে যাবে নিধান আর নিধানটা হয়ে যাবে লগারিদম, চেঞ্জ হয়ে যাবে প্লাস। এখানে হয়ে যাবে লগ এই যে নিধানটা এবিসি হবে আর এই যে লগারিদমটা এবিসি হবে, ঠিক আছে, আর এই যে সি ছিল নিধান সেটা হয়ে যাবে আমাদের এখানে লগারিদম হয়ে যাবে, এখানে সি হয়ে যাবে। দেখো এইভাবে হয়ে গেল আমাদের। তো এইভাবে করার জন্য দেখো তো এই যে নিধানটা দেখো এবিসি নিধান কিন্তু সমান হয়ে গেছে, তা নিধান যদি সমান হয়ে যায় আর লগ আছে যোগের আকারে, তাহলে লগারিদমগুলো হয়ে যাবে গুণ হয়ে যাবে, একটা লগ রেখে দিয়ে, তাহলে একটা লগ রেখে দিবা আর নিধানটা যেটা সমান আছে নিধানটা লিখে দাও, আর এই যে লগারিদমগুলো আছে এ বি সি এদের গুণ করে নিতে হবে, তাহলে এ বি সি এর গুণ কী হবে এবিসি, তাহলে এ বি সি, এই দেখো লগের সূত্র এগুলো। এখানে দেখো লগ এই যে নিধানটা আর লগারিদমটা এরা সমান হয়ে গেছে এবিসি আর এবিসি, তা নিধান আর লগারিদম সমান হলে লগের মানটা কী পেয়ে যাবো 1 পেয়ে যাবো না, তা দেখো এর মানটা কিন্তু 1 পেয়ে গেলাম। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, 1 আমাদের প্রমাণ করতে বলেছিল, তা আমরা প্রমাণ দেখিয়ে দিলাম প্রুফড। তা এইভাবে তোমাদের প্রমাণটা করে নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো, একদম ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থেকো।